শোনা যাচ্ছে? হ্যাঁ, পৌলমী ম্যাডাম আমি জয়েন করেছি। হ্যাঁ, ওকে ওকে স্যার। অয়মারম্ভ শুভায় ভবতু। নমস্কার, শুভ অপরাহ্ন। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিলের আনুকূল্যে স্টুডেন্টস হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেলের এবং এনএসএস ইউনিট দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সহযোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের মূল ঋত্বিক যিনি, তিনি আমাদের সকলের সম্মানীয় মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর দেবনাথ পালিত। তার নিরলস পরিশ্রম এবং উদ্যোগের ফলে আমরা আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানাবিধ কর্মকাণ্ডে নিযুক্ত করতে পারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং আধুনিক যুগে প্রাসঙ্গিক কর্মশালার আয়োজনেও তৎপর হতে পারি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাকে আজকের এই পরিকল্পনা সুষ্ঠুভাবে রূপায়ণ করিয়ে আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর নিবেদিতা আচার্য ম্যাডামকে, আমাদের যিনি ক্রমাগত উৎসাহ দিয়েছেন, বারংবার আলোচনার মাধ্যমে আমাদেরকে সঠিক পথনির্দেশ করেছেন। আমরা ধন্যবাদ জানাই এনএসএস ইউনিট দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের দুজন প্রোগ্রাম অফিসার ডক্টর পৃথা গোস্বামী ও প্রফেসর শিবাজি রিতকে। ধন্যবাদ স্টুডেন্টস হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেলের দুজন কনভেনার ম্যাডাম এবং সকল সদস্যবৃন্দকে। ধন্যবাদ আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটিকে সফল করার জন্য। আমাদের আজকের কার্যক্রমের মূল সূচক বিষয় হলো দ্য নেক্সট প্যান্ডেমিক, আর উই প্রিপেয়ার্ড। আজকের অনুষ্ঠানের বক্তা ডক্টর জয়তী ঘোষ ম্যাডাম, যিনি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর রূপে বারাসাত গভর্নমেন্ট কলেজের প্রাণীবিদ্যা বিভাগে অধ্যাপনা করছেন। 2010 সালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রিতে সম্মানিত হয়েছেন। তার এরিয়া অফ রিসার্চ হলো প্যারাসিটিক প্রিভ্যালেন্স অ্যান্ড মাইক্রোবায়োলজি। তার গবেষণালব্ধ আর্টিকেলগুলি বিভিন্ন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে। তাকে অনুরোধ করছি কিছু বলে আমাদের অনুষ্ঠানের মাঙ্গলিক সূচনা করতে। হ্যাঁ, থ্যাংক ইউ পৌলমী ম্যাডাম। আপনি আপনার হোস্ট হিসেবে পুরো বিষয়টাই বলে দিয়েছেন। আমি শুধু এটুকু বলতে চাই যে আজকের এই মহতী অনুষ্ঠান এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমাদের সঙ্গে আছেন আইআইসি প্রেসিডেন্ট ডক্টর নিবেদিতা আচার্য এবং এই যে সেল সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেল কনভেনার সুমনা ম্যাডাম, সৈনী ম্যাডাম এবং প্রত্যেকটি মেম্বার এবং এটা হচ্ছে এনএসএস এর ইউনিট 1, ইউনিট 2 শিবাজি স্যার এবং পিতা ম্যাডাম, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অবশ্যই আজকের অনুষ্ঠানে যিনি রিসোর্স পার্সন ডক্টর জয়তী ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, বারাসাত গভর্নমেন্ট কলেজ। ম্যাডাম আপনাকেও স্বাগতম এবং আমরা আপনাকে জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন তার জন্য। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের যে ইউনিট, আমি অত্যন্ত গর্বের সাথে জানাই যে একেবারে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রত্যেকটি কনভেনার দুজন আছেন এবং প্রত্যেকটি সদস্য যারা আছেন নিরলস ভাবে চেষ্টা করছেন ফিজিক্যাল মোডে, অনলাইন মোডে বিভিন্ন রিসোর্স পার্সনের সঙ্গে যোগাযোগ করা এবং নানা ধরনের অ্যাক্টিভিটি, সেটা হতে পারে ইনভাইটেড লেকচার, সেটা কোনো ট্রেনিং এবং বিশেষ কর্মশালা, কর্মসূচি নিরলস ভাবে চেষ্টা করছেন এটাকে এবং ভীষণ অন্যতম একটি অ্যাক্টিভ সেল এবং যার জন্য ওনারা এই এনএসএস ইউনিট কখনো কখনো এনসিসির সাথে কোলাবোরেশন করে কাজ করছেন। তার জন্য তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন। খুব একটি ভালো মনোজ্ঞ অনুষ্ঠান হবে। আমি শুধু যারা পার্টিসিপেন্ট স্টুডেন্টদের, ইভেন সেলের মেম্বারদেরও বলবো, আপনারা এরকম একজন রিসোর্স পার্সনে যে টপিকটা বেছে নিয়েছেন দ্য নেক্সট প্যান্ডেমিক আর উই প্রিপেয়ার্ড, অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় এবং সেটা আপনারা মন দিয়ে শুনবেন। ওনার হয়ে গেলে ওনার সাথে ইন্টারাক্ট করবেন, স্টুডেন্টদের বলছি, এবং ফ্যাকাল্টি মেম্বারদেরও অনুরোধ করবো যে রিসোর্স পার্সনের সঙ্গে আপনারাও অনেকগুলো বিষয় জানুন, জানার শেষ নাই। প্রতিদিন আমরা শিখি, আমারও শেখার সুযোগ হলে নিশ্চয়ই থাকবো যতটা পর্ব সময় করে। অনেকগুলো অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, ট্রেনে যাতায়াত করি বলে সুমনা ম্যাডাম বারবারই বলেন, কিন্তু আজকের আমি আর সুযোগটি ছাড়িনি। তো এটুকু বলে অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আবারও ম্যাডামকে, জয়তী ম্যাডামকে, আমাদের রিসোর্স পার্সনকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন এবং আপনাকে দুর্গাপুর সরকারি কলেজে
ফিজিক্যাল মোডে আসার জন্য আমার তরফ থেকে, আমাদের দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় পরিবারের তরফ থেকে আমন্ত্রণ জানাই। আপনি অবশ্যই আসবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের, আমাদেরকেও বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো আপনি বলবেন, সমৃদ্ধ করুন। এটুকু বলে অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি এটুখানি শেষ করছি। আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাই, এখানেই শেষ করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। এরপর আমরা আমাদের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর নিবেদিতা আচার্য ম্যাডামকে অনুরোধ করব কিছু বলে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। ওকে, সো প্রথমেই থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, বিকজ ইস্যুটা খুব ইন্টারেস্টিং। দ্য নেক্সট প্যান্ডেমিক, আর বি প্রিপেয়ার্ড? মেনি থ্যাঙ্কস টু জয়তী ম্যাডাম যে আপনি আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছেন। আমাদের স্টুডেন্টসরা সুযোগ পাবে আপনার আউটলুকটা দেখার জন্য। খুব ভালো লাগছে যে স্টুডেন্টস হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেল স্টার্ট হয়েছিল যে ইনিশিয়েটিভ নিয়ে ফর দ্য ওয়েলবিং অফ দ্য স্টুডেন্টস, সেটা প্রত্যেকটা ফ্যাসেট টাচ করেছে, whether it is entrepreneurship, whether it is related to psychological survey, যাতে কি একটা স্টুডেন্টকে বড় হওয়ার জন্য, তার হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যা যা দেওয়া উচিত, সেটা একটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কর্তব্যের মধ্যে পড়ে। কত নলেজ, কত একটা সাপোর্ট, দ্যাট উই আর দেয়ার ফর দ্য স্টুডেন্টস। এই সেলের প্রত্যেকজন মেম্বার, পৌলমী ম্যাডামকে থ্যাঙ্কস ফর ভেরি নাইস ইন্ট্রোডাকশন টু দ্য সে টপিক। সুমনা ম্যাডাম, সোহিনী ম্যাডাম, সবাই এত সুন্দর কাজ করেছেন। আর সব মেম্বার্সরা এখানে আছেন, আমাদের সৌমাবু স্যার আছেন, সৌমেন্দু স্যার আছেন। আমার যেটা ভালো লাগছে যে সেলের সবাই মিলে চেষ্টা করছেন যে স্টুডেন্টসদের কি করে আমরা হোলিস্টিক ডেভেলপমেন্ট করব। শুধু অ্যাকাডেমিক্স তো বটেই, এছাড়া আমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস, সার্ভে, ওয়ার্কশপস, দেন কিছুদিন আগে একটা ইভেন্ট হলো, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, অন্টারপ্রেনারশিপের ওপরে। অ্যান্ড ভবিষ্যতে আমরা ইন্টার্নশিপসও ট্রাই করব, ডিফারেন্ট সে কোলাবোরেশনসও করব। সো many thanks to the cell for taking the initiative and taking so much of say initiative in organizing these events. Last but not the least, everything owes to our honorable principal sir, who has always been the pillar of our success in every event that go on. I am always there for you all in every initiative. So thank you principal sir for being with us. এইভাবেই থাকবেন। আর সেলের সবাইকে অনেক থ্যাংক ইউ এটা অর্গানাইজ করার জন্য। বিশেষ থ্যাংক ইউ NSS Unit 1 and NSS Unit 2কে for collaborating, and to Pritha ma'am for being with us. So say this is all from my side. So many thanks to all, and over to Polomi ma'am for the technical session. Thank you. অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। ডক্টর জয়তী ঘোষ ম্যাডামকে অনুরোধ করব অনুষ্ঠানের সূচনা করে দিতে এবং আমাদের বক্তব্য শুরু করে দিতে। থ্যাংক ইউ প্রিন্সিপাল স্যার এবং পৌলমী ম্যাডাম, নিবেদিতা ম্যাডাম, সবাইকেই জানাচ্ছি। এবং দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টস হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেলের উদ্যোগে আয়োজিত যে এই স্পেশাল লেকচার, সেখানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং আমি প্রথমেই প্রিন্সিপাল স্যার ডক্টর দেবনাথ পালিত স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে ইনভাইট করার জন্য, এবং কমিটির সমস্ত মেম্বার্সদের, মানে স্টুডেন্টস হেলথ ওয়েলফেয়ার কাউন্সেলিং সেল এবং NSS 1, NSS 2, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত অ্যাক্টিভলি তারা এই ধরনের কাজগুলো করছেন, যেটা জানতে পারলাম। সেটাতে পার্টিসিপেট করতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। আর পৌলমী ম্যাডামের সঙ্গে তো আমার অনেক দিনের যোগাযোগ, ভালো লাগছে আবার একই প্ল্যাটফর্ম শেয়ার করতে পারছি। শোনা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমি কি শেয়ার করবো এবারে? এখানে স্ক্রিন শেয়ার করা হচ্ছে, যদি আপনার মনে হয় আপনি করবেন তাহলেও করতে পারেন, না হলে এখানে স্ক্রিন শেয়ার আমরা করছি। ঠিক আছে, আমি তাহলে এখানেই স্টার্ট করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম।
আজকে আমার যে বক্তব্য স্টুডেন্টদের জন্য আজকে যে বিশেষ বিষয়টিকে আমি নির্বাচন করেছি সেটা হলো দ্য নেক্সট প্যান্ডেমিক, আর উই প্রিপেয়ার্ড। আসলে প্যান্ডেমিক এই শব্দটি শুনলেই কিন্তু আমাদের 5 বছর আগের একটা ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে, এবং সেই স্মৃতি কিন্তু আমরা অ্যাকচুয়ালি নার্চার করতে চাই না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে SARS-CoV-2। আমি প্রথম স্লাইডটাই থাকছি এখন, ফার্স্ট স্লাইডে, ফার্স্ট স্লাইড, হ্যাঁ, ইয়েস। তো সেই ক্ষেত্রে SARS-CoV-2 বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, এটার নাম আমরা সবাই এখন জেনে গেছি। তার কারণ 2019-এর ডিসেম্বর মাসে এই পার্টিকুলার ডিজিজটা কিন্তু একটা নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, এবং সেই ছড়িয়ে পড়াটা এতটাই ভয়ানক হয়েছিল যে তখন তাকে মার্চে WHO তাকে প্যান্ডেমিক ডিজিজ হিসেবে ঘোষণা করে। সবাই তোমরা জানো যে হোয়াট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO, যাকে আমরা সংক্ষেপে WHO বলে থাকি, এটি হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে একটি অর্গানাইজেশন, যেটি স্বাস্থ্য সংক্রান্ত পৃথিবীতে যাবতীয় যা সমস্যা সেটা নিয়ে তারা কাজ করেন, এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের হেলথ ইমার্জেন্সি যখন ঘটে সেই ধরনের হেলথ ইমার্জেন্সিতেও কিন্তু তারা পৃথিবীর মানুষকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে। তো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO কিন্তু 2020 সালে আমরা জানি হয়তো অনেকেই যে মার্চ মাসে এই SARS-CoV-2-কে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করলো। এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন আমরা দেখি যে এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তার আগে একবার বলে নিই যে হোয়াট ইজ প্যান্ডেমিক। প্যান্ডেমিক শব্দটা আমরা খুবই বহুল ব্যবহৃত, কিন্তু এর অ্যাকচুয়াল যে মিনিংটা সেটা নিয়ে অনেকের মনেই কিন্তু কনফিউশন আছে, কারণ এর একই রকমের অনেকগুলো শব্দ রয়েছে, যেমন এন্ডেমিক, প্যান্ডেমিক, এপিডেমিক, এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এন্ডেমিক মানে হচ্ছে যে যখন কোনো ডিজিজ কোনো একটা লোকালিটির মধ্যে সীমাবদ্ধ থাকছে এবং সেটা খুব লো লেভেলে হচ্ছে, সেটাকে আমরা বলি এন্ডেমিক ডিজিজ। এবার সেই ডিজিজটাই যদি কোনো একটা বিশেষ সিজনে যখন খুব বেশি মাত্রায় প্রকাশিত হতে থাকে বা বেশি তার ইনসিডেন্স বা অকারেন্স হতে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি এপিডেমিক ডিজিজ। আর সেই এপিডেমিক ডিজিজই যখন দেখা যায় যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, শুধুমাত্র একটি দেশের মধ্যে আবদ্ধ না থেকে সেটা যখন বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়ছে এবং সেটা রোগের সৃষ্টি করছে, ভয়ানকভাবে সেটা আতঙ্কের সৃষ্টি করছে, সেই সময় তাকে আমরা বলে থাকি প্যান্ডেমিক ডিজিজ। এবং এটা আমরা জানি যে 2020 থেকে 2023 সাল অব্দি আমাদের সারা পৃথিবী কিন্তু চলে গিয়েছিল মাস্কের আড়ালে, এবং সেই সময় এই মাস্কের আড়ালে যখন তারা চলে গেল, তারপরে আমরা দেখতে পেলাম কি হলো, যে প্রত্যেকেই আমরা গৃহবন্দী হয়ে পড়লাম, এবং সেই সময় সারাক্ষণই হচ্ছে টিভিতে এবং নিউজ পেপারে কোনো অসুস্থতার খবর বা মৃত্যুর খতিয়ান চলে আসছে। সেই অবস্থাটা কিন্তু সে একটা দুর্বিষহ জীবন ছিল, সেটাকে আমরা মনেও করতে চাই না। আমাদের নিকট আত্মীয়ের মৃত্যুর খবর আসছে, অসুস্থতার খবর আসছে, এবং সেই সঙ্গে সঙ্গে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, অফিস বন্ধ, এরকম একটা ভয়াবহ পরিস্থিতি, এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত রকমের শিল্প উৎপাদন সবকিছু কিন্তু বন্ধ হয়ে রয়েছে। তো এই যে পরিস্থিতিতে দেখা গেল যে প্রচুর মানুষ চাকরি হারালো, এবং পরিযায়ী শ্রমিক বা এরকম কিছু শব্দ বন্ধ কিন্তু আমাদের তখন নতুন ভাবে শুনতে হলো। তার কারণ তারা শ্রমিকেরা কাজ হারিয়ে বিভিন্ন দেশে ফিরে আসতে শুরু করলো বা স্টেটে ফিরে আসতে শুরু করলো। তো যদিও সেই সময়টা আমরা কিন্তু কাটিয়ে উঠেছি এই মুহূর্তে, মানে 2023-এর পর থেকে ধীরে ধীরে দেখা গেল যে করোনার আক্রমণ অনেকটাই কমে গেল, এবং তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু আবার আগের জায়গায় ফিরতে শুরু করলাম, আমাদের কাজের মধ্যে চলে আসলাম। ভারতবর্ষের মতন আরো অনেক দেশই কিন্তু এই অবস্থা থেকে নিজেদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পেরেছে, যদিও কিন্তু বহু দেশ অর্থনৈতিকভাবে ভীষণভাবে তারা নাজেহাল অবস্থায় এখনো রয়েছে, হাবুডুবু খাচ্ছে, এবং তারা কিন্তু তাদের হেলথ সেক্টরগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এখনো তারা কোনো স্বাভাবিক জীবনযাত্রায় কিন্তু ফিরতে পারেনি, এরকমও রয়েছে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে চলে যান।
Shohini madam, next slide. এর আগের স্লাইডটা। হ্যাঁ, তো এইরকমই একটা পরিস্থিতির মধ্যেই গত মাসে এপ্রিল মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্রধান ডিরেক্টর জেনারেল ডক্টর টেড্রস গেব্রিয়েসাস, উনি কিন্তু একটা আন্তর্জাতিক সম্মেলনে সতর্কবাণী শোনালেন আমাদের, যে সতর্কবাণীটার জন্য কিন্তু আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সেটা কি? তিনি বললেন যে করোনা থেকে আমরা মুক্তি পেয়েছি সাময়িক, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী যে প্যান্ডেমিক আসতে চলেছে তার জন্য, এবং সেটা কিন্তু খুব দূরে নয়। তিনি বললেন যে আগামীকালও হতে পারে সেই প্যান্ডেমিক, অথবা 10 বা 20 বছরের মধ্যেও কিন্তু সেই প্যান্ডেমিকটি হতে পারে, কিন্তু তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো টেড্রসের এই যে সতর্কবাণী কিন্তু শুনেই আমরা সকলেই ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লাম, কারণ একটা প্যান্ডেমিক থেকে আমরা সবেমাত্র উঠে সবে স্বাভাবিকভাবে শ্বাস নেবার চেষ্টা করছি, একটু ভালো দিন দেখার চেষ্টা করছি। এরকম অবস্থাতে হঠাৎই যখন এই ধরনের একটা সতর্কবাণী আমাদের কাছে পৌঁছে গেল, তখন কিন্তু সবাই আমরা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম। শুধু টেড্রস নন বা হু এর ডিরেক্টর জেনারেল ডিজি এই সতর্কবাণী দিয়েছেন এমনটা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তের যে বিজ্ঞানীরা কিন্তু তারা যারা গবেষণা করছেন তাদেরও একই মত, এবং তারা বলছেন ডিজিজ এক্স এর কথা। ডিজিজ এক্স হচ্ছে এমন একটা রোগ, যে রোগটি আমাদের কাছে অজ্ঞাত। এক্স মানে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় এক্স হচ্ছে অজানা কিছু, যার সম্পর্কে আমাদের ধারণা নেই। ঠিক একইভাবে এর নামকরণ করা হলো ডিজিজ এক্স, এবং সেটি একটি ভাইরাস হতে পারে, একটি ব্যাকটেরিয়া হতে পারে, কোনো ফাঙ্গাসও হতে পারে, আমরা জানি না। সে কিন্তু আসতে পারে, এরকম একটা সতর্কতা দেওয়া হলো। এবং ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের ফর্মার প্রধান কেট বিংহ্যাম, তিনিও কিন্তু এই ডিজিজ এক্স এর কথা বললেন, এবং অনেকেই জানলে তোমরা আশ্চর্য হবে যে ব্রিটেন কিন্তু অলরেডি তারা শুরু করে দিয়েছে যে এই আননোন ডিজিজ এক্স এর বিরুদ্ধে একটা ভ্যাকসিন তৈরি করবার জন্য। তো কোভিডের ক্ষত কিন্তু এখনো ঘা দগদগে। এই অবস্থাতে আমরা হয়তো রিকভার করেছি, আমরা জানি যে কোভিডে প্রায় 70 লক্ষ মানুষ মারা গেছে, এবং সেই মৃত্যু যে মিছিল আমরা দেখেছি, তারপরে কিন্তু যে এই এখনকার যে পরিস্থিতি, সেখানে কিন্তু আমরা আমাদের কিছুটা ইমিউনিটি বলো, কিছুটা ভ্যাকসিনেশনের জোরে আমরা এখন সেই রোগ থেকে মুক্ত অবস্থায় রয়েছি। কিন্তু এমন তো নয় যে ভাইরাসটা নির্মূল হয়ে গিয়েছে পৃথিবী থেকে। ভাইরাস কিন্তু রয়েছে, সে এনভায়রনমেন্টে রয়েছে, এবং যে কোনো সময় আবার সে ভয়ঙ্কর হতে পারে। এখন সে একটি দুর্বল ভাইরাস হিসাবে এক্সিস্ট করছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে যে তাহলে পরবর্তী সেই ডিজিজ এক্স কে সেই ভয়ঙ্কর জীবাণু যে আবার আমাদের প্যান্ডেমিকের মুখে ফেলতে পারে? এই প্রশ্নটা সবার আগেই আসছে, এবং দ্বিতীয় প্রশ্ন আবার সঙ্গে সঙ্গে আসছে, সেটা হলো যে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? সত্যি কি আমাদের কিছু করবার করা উচিত বা করবার ক্ষমতা রয়েছে? সেটাও কিন্তু একটা প্রশ্ন। নেক্সট স্লাইড। তো এই সমস্যাটা বলবার আগে আমি তোমাদের এই মূল প্রসঙ্গে যাবার আগে বলতে চাই যে প্যান্ডেমিকের ইতিহাস কেমন ছিল। আমাদের পৃথিবীতে বিভিন্ন সময় প্যান্ডেমিক ফিরে ফিরে এসেছে। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো পৃথিবীতে কিন্তু বিভিন্ন সময় প্যান্ডেমিক ফিরে ফিরে এসেছে, এবং এই যে ফিরে আসা, সেটা কিন্তু যতবারই প্যান্ডেমিক এসেছে প্রচুর প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। শুধু মানুষের মৃত্যু নয়, কখনো কখনো এক একটা সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে, এক একটা দেশের প্রায় অর্ধেক মানুষের মৃত্যু হয়েছে। তো বলা হয় যে প্রতি 100 বছরেই এক একটা প্যান্ডেমিক কিন্তু ফিরে আসে। তো এখানে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে
বিউবনিক প্লেগের একটা প্যান্ডেমিকের কিছু ছবি আমি এখানে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। প্লেগ মহামারী হচ্ছে একটা প্রচন্ড ভয়ানক একটা মহামারী, যেটা 1400 শতাব্দীতে হয়েছিল, এবং 1400 শতাব্দীর এই মহামারী এতটাই ভয়ঙ্কর ছিল যে তার নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক ডেথ। তো কি করে সে মহামারী ছড়িয়ে পড়েছিল সেই সম্পর্কে কিছুটা তথ্য আমি তোমাদেরকে দেব। বলা হয় যে এশিয়া মহাদেশ থেকে এটা ধীরে ধীরে ইউরোপে ছড়িয়ে পড়েছিল, এবং ইউরোপে প্রায় 1/3 থেকে প্রায় হাফ পপুলেশন কিন্তু এই প্লেগ মহামারীতে আক্রান্ত হয়েছিল। শুধু নয়, মারা গিয়েছিল। প্রায় 50 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। প্লেগ কিন্তু একবারই আসেনি, প্লেগ প্রায় 3 বার মহামারী প্যান্ডেমিকের সৃষ্টি করেছিল, এবং সেই প্যান্ডেমিকে কিন্তু এই যে প্যান্ডেমিকটির কথা বলছি, ব্ল্যাক ডেথ যেটাকে বেশিরভাগ আখ্যায়িত করা হচ্ছে, সেটা কিন্তু দ্বিতীয় প্যান্ডেমিক ছিল। তার আগে এবং পরেও কিন্তু এই প্লেগের মহামারী বা যেটাকে আমরা অতিমারি বলে থাকি এক্ষেত্রে, সেই অতিমারির প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। তো এটা কতটা ভয়ানক ছিল সেটা বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। স্পেনের যে সিসিলিয়ান পোর্ট ছিল প্রথম, সেখানে কিন্তু ইউরোপের এই প্লেগের প্রভাবটা সবচাইতে বেশিভাবে দেখা গেল, এবং বলা হয় যে এটা ট্রেড রুটে এই রোগটা এসে পৌঁছেছিল এক একটা দেশের পোর্টের একদম পাশে। কিরকম? সেই সিসিলিয়ান পোর্টে দেখা গেল যে প্রায় 12টি বাণিজ্যবাহী জাহাজ এসে পৌঁছলো, এবং সেই জাহাজ যখন বাণিজ্যবাহী জাহাজ সেই পোর্টে এসে পৌঁছলো, তখন সেখানকার মানুষ কিন্তু বাণিজ্যে উৎসাহী মানুষজন কেনাকাটা করবার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু উপস্থিত হবার পরে তারা একটা অত্যাশ্চর্য জিনিস লক্ষ্য করলেন, সেটা হচ্ছে যে সেই জাহাজগুলো থেকে কিন্তু কোনো মানুষজন নেমে আসছে না। তারা অনেকক্ষণ অপেক্ষা করবার পর যখন দেখলেন যে এরকমটা ঘটনাটা ঘটছে, তখন তারা নিজেরাই জাহাজের ভেতরে প্রবেশ করলেন। জাহাজের ভেতরে প্রবেশ করে কিন্তু তারা দেখতে পেলেন যে একটা ভয়ানক চিত্র। সেটা কি? যে প্রচুর মানুষ এর মৃতদেহ ছড়িয়ে রয়েছে সেই জাহাজগুলির ভেতরে, এবং জাহাজের ভিতরে অনেক অসুস্থ মানুষ রয়েছেন, যাদের শরীরে ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, সেই ক্ষত থেকে রক্তপাত হচ্ছে, এবং তাদের দেখাশোনা করবার কেউ নেই। প্রত্যেকটি মানুষের মধ্যে এরকম একটা পরিস্থিতিতে একটা আতঙ্কের সৃষ্টি হলো, এবং সেই আতঙ্কের কারণেই বেশ কিছু মানুষ, জাহাজ থেকে অসুস্থ মানুষেরা পর্যন্ত সেইখান থেকে নেমে তারা গ্রামের ভেতরে পালিয়ে গেলেন, এবং আস্তে আস্তে রোগটা কিন্তু ওই বন্দর থেকে ছড়িয়ে পড়তে লাগলো শহরের ভেতরের দিকে। তো এই যে ঘটনাটি ঘটেছিল, সেই সময় আমরা জানি যে কোয়ারেন্টাইন শব্দটি কিন্তু এখন আমাদের একটা খুবই পরিচিত শব্দ। আমরা কোভিডের পরে কোয়ারেন্টাইন শব্দটি অনেকবার ব্যবহার করেছি, যার কিন্তু প্রথম ব্যবহার হয়েছিল এই দ্বিতীয় প্লেগের সময়, ব্ল্যাক ডেথের সময়। ব্ল্যাক ডেথের সময় এই প্রত্যেকটি বন্দরে কর্তৃপক্ষ তখন কি করলেন, যে জাহাজগুলি থেকে যে মানুষজন যাতে এসে ভেতরে না ঢুকতে পারেন, শহরের ভেতরে ঢুকতে না পারেন, তাদের 40 দিনের একটা নিষেধাজ্ঞা তাদের আরোপ করা হলো, যে তারা জাহাজ থেকে নামতে পারবেন না। তো এই যে সময়টা নির্ধারণ করা হয়েছিল, ইটালীয় শব্দটি অনুযায়ী ওই কোয়ারেন্টাইন শব্দটার মানে অর্থই হচ্ছে 40 ডেজ। তো এই 40 ডেজ তাদের ধারণা ছিল যে এই সময়কালটা হয়তো দিলে তারা এই সময়ের মধ্যে হয়তো সেই রোগ থেকে মুক্ত হবেন, এবং সেটা থেকে বড় একটা পপুলেশনকে, কমিউনিটিকে রক্ষা করা যাবে। যদিও সেটা কিন্তু ঘটেনি, এবং রোগটি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। তো সবচেয়ে বড় সমস্যা সেই সময় যেটা ছিল, সেটা হলো যে এই রোগ কি করে ছড়াচ্ছে সেই সম্পর্কে কিন্তু কোনো ধারণাই ছিল না মানুষের কাছে। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে একটি ছবিতে দেখানো হচ্ছে যে ইঁদুর থেকে ফ্লিতে একটা অ্যারো দেওয়া হয়েছে। ফ্লি হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক মাছি জাতীয় ইনসেক্ট, যারা কিন্তু, এরা ফ্লাই নয়, এরা ফ্লি। এরা কি করে, এরা ইঁদুরের শরীর থেকে রক্ত খায় এবং সেখানে তারা বেঁচে থাকে। তো যাদের বাড়িতে পোষ্য রয়েছে, যাদের তারা দেখবে যে তাদের বাড়িতে কুকুর বা বিড়াল যদি থাকে, তাদের শরীরেও কিন্তু এই ধরনের কীটপতঙ্গ আমরা দেখতে পাই। তো এই যে কীটগুলি, মানে যেটাকে আমরা এখানে ফ্লি বলছি, তারা এই
ইঁদুরের শরীর থেকে যখন রক্ত খায় সেই সময় তারা কিন্তু একটা ভয়ানক ব্যাকটেরিয়া তার শরীরে ছড়িয়ে দেয়। সেই ব্যাকটেরিয়ার নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। তো এই ইয়ারসিনিয়া পেস্টিস কিন্তু তখন ইঁদুরের শরীরে ছড়ায়, এবং শুধু তাই নয়, সেই পার্শ্ববর্তী জায়গাতে যদি কোনো মানুষও থাকে তাকেও কিন্তু এদের কামড়াবার সুযোগ থাকছে, এবং সেখান থেকে ওই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কিন্তু মানুষের শরীরে পৌঁছে যায়। এটাকে বলা হয় বিউবনিক প্লেগ। এতে লিম্ফ গ্ল্যান্ডগুলো কিন্তু ভয়ানকভাবে ফুলে ওঠে, সেখান থেকে রক্তপাত হয়, পুঁজ জন্মায়, এবং সেটা আস্তে আস্তে সেই মানুষকে ভীষণভাবে দুর্বল করে দেয়। তো এই ওপরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এরকমই একটা চিত্র, আক্রান্ত মানুষজনের ছবি। তো বিউবনিক প্লেগ যখন বড় আকার ধারণ করে তখন সেটা সেপ্টিসেমিক প্লেগ হয়ে যায়, অর্থাৎ সেটা রক্তে সেই ইনফেকশন চলে যায়, এবং সেই রক্ত যখন ইনফেকশন যায় তখন সেই ইনফেক্টেড যে হিউম্যান বিং তিনি কিন্তু আরেকজন মানুষকেও সেই রোগটি ছড়াতে পারেন। সেটাকে বলা হয় নিউমোনিক প্লেগ, অর্থাৎ তার লাংসের ভেতরে তখন সেই ইনফেকশন পৌঁছে যায়, অর্থাৎ ব্যাকটেরিয়াটি লাংসে বাসা বাঁধে। তখন সেই ইনফেক্টেড মানুষের শরীরের থেকে তার সর্দি কাশি বা ড্রপলেটস এর মাধ্যমে সেটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে অন্য মানুষের শরীরে, যেটা কিন্তু সেই ব্ল্যাক ডেথের সময় ঘটেছিল। তো এইরকমই একটা ভয়ঙ্কর পরিস্থিতির সময় ওপরে তোমরা দেখতে পাচ্ছ একেবারে বাদিকে দেখানো হচ্ছে একটি কস্টিউম পরা মানুষের ছবি, যেটা কিন্তু ব্ল্যাক ডেথের একটা সিম্বলিক ছবি। সেই সময় যে সমস্ত মানুষজন বা ডাক্তাররা এদের সেবার জন্য এগিয়ে এসেছিলেন তারা কিন্তু এইরকম একটা কস্টিউম পরে তাদের জন্য সেই অসুস্থ মানুষের সেবার জন্য এগিয়ে যেতেন। এইভাবেই কিন্তু রিপ্রেজেন্টেড হয়েছে প্লেগ আমাদের বিভিন্ন লিটারেচারে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইড। পরবর্তী স্লাইডটা একটু শো করতে হবে। হ্যাঁ, তো আমরা প্লেগ প্যান্ডেমিকের কথা জানলাম, এবং এটা হয়েছিল 1400 শতাব্দীতে। এরপরে কিন্তু বহুবার আরো অনেক রকম প্যান্ডেমিক হয়েছে, স্মল পক্স হয়েছে, ইয়েলো ফিভার হয়েছে, কলেরা প্যান্ডেমিক হয়েছে। যদিও তার থেকেও ভয়ঙ্কর যে প্যান্ডেমিকটার কথা তোমাদের এখন বলবো সেটা ছিল ফ্লু প্যান্ডেমিক, বা যাকে আমরা বলে থাকি ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক। আমি সমস্ত প্যান্ডেমিকের কথা তো এখানে বলবার মতো সময় নেই, তো সেই সমস্ত প্যান্ডেমিক গুলোকেই আমি একটু ছুঁয়ে যাচ্ছি। তার মধ্যে এটি কথাই একটু বেশিভাবে বলবো, কারণ কোভিড আক্রান্ত যখন আমরা ছিলাম তখন বারবার এই H1N1 ফ্লু এর কথা বারবার চলে এসছে, এবং যাকে আমরা স্প্যানিশ ফ্লু নামেই বেশি চিনি। তো এই স্প্যানিশ ফ্লু যখন হয়েছিল সেই সময়টা ছিল 1918 সাল। 1918 সাল হচ্ছে সেই সময়টা যখন প্রথম বিশ্বযুদ্ধ বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একেবারে শেষের দিকে এই ফ্লু প্যান্ডেমিকটি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এবং এতটাই ভয়ঙ্কর হয়েছিল প্রায় 50 মিলিয়ন পিপল মারা গিয়েছিল, এবং যেটাকে মানে আমরা বলতে পারি যে প্রায় 5 কোটি লোকের মৃত্যু ঘটেছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে যদিও প্লেগ প্যান্ডেমিকের সঙ্গে যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে দেখব এই সময় কিন্তু আমরা অনেকটা উন্নত হয়ে গেছি মেডিকেল ফেসিলিটিতে, তবুও কিন্তু এই ভয়ানক প্যান্ডেমিককে আটকানো যায়নি, এবং তার মৃত্যু ভয়ঙ্করতা আরো বেশি ভয়ানক ছিল। বলা হয় যে এই প্যান্ডেমিকটি আমেরিকা থেকে ছড়িয়ে পড়েছিল ইউরোপের বিভিন্ন দেশগুলোতে, এবং আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি ছিল সেই সময়টা মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে যখন যুদ্ধ চলছে, এবং অক্ষশক্তির কাছে মিত্রশক্তি প্রায় হেরে যাচ্ছিল, একেবারে শেষের দিকে যখন আমেরিকা সেই যুদ্ধে প্রবেশ করলো তখন যুদ্ধের অনেকটা মিত্রশক্তির দিকে চলে যায়, এবং মিত্রশক্তি তখন কিন্তু 1918 এই সময়টা প্রায় যুদ্ধে জয়ী হবার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু হঠাৎই দেখা গেল যে আমেরিকার যে কানসাস প্রদেশ এবং সেখানকার ফোর্ট রিলের একটি হসপিটালে তখন বিভিন্ন সৈনিকেরা, সামরিক যে মিলিটারিরা রয়েছেন তারা কিন্তু
অসুস্থ হয়ে পড়তে শুরু করলেন এবং সেই অসুস্থ হওয়াটা খুব দ্রুততার সঙ্গে হচ্ছিল। কিরকম, একটা উদাহরণ দিই। একজন সৈনিক সকালবেলা সুস্থ ছিলেন, কিন্তু দুপুরের মধ্যে উনি দেখলেন যে তার মুখ নীলচে হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে জ্বর, মাথা ব্যথা আর প্রচন্ড পেন শরীরে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হলো। শুধু সেই ব্যক্তি নয়, এরপরে দেখা গেল যে সেই হাসপাতালে প্রায় 100 জন সৈনিককে অ্যাডমিট করতে হলো। তো এইরকমই দ্রুততার সঙ্গে যে আজকে সকালে যে সুস্থ আছে সে দুপুরে অসুস্থ হয়ে পড়ছে এবং আগামীকাল সে মারা যাচ্ছে, এতটাই দ্রুততার সঙ্গে কিন্তু এই ফ্লু প্যান্ডেমিক ছড়িয়ে পড়েছিল। এবং পরবর্তী সময় জানা যায় যে এর জন্য রেসপন্সিবল ছিল যে ভাইরাসটি, সেটি ছিল H1N1 সাবটাইপ অফ ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা নামটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং। প্রথমে মনে করা হতো যে জুপিটার এবং স্যাটার্ন অর্থাৎ শনি এবং বৃহস্পতির ইনফ্লুয়েন্সেই কিন্তু এই ধরনের প্যান্ডেমিক ছড়াচ্ছে। তো সেই কারণে ইনফ্লুয়েঞ্জা শব্দটি ইনফ্লুয়েন্স থেকেই এসেছে বলে মনে করা হয়। তো এরপরে দেখা যায় যে এই রোগটি যখন আমেরিকা থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করলো ইউরোপের দেশগুলোতে, ফ্রান্সে, ইংল্যান্ডে, জার্মানিতে, হাঙ্গেরিতে, স্পেনে, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো। এবং এই যে H1N1 নামটা কেন হয়েছে, H1 হিমাগ্লুটিনিন এবং নিউরামিনিডেস দুটি প্রোটিন সেই ভাইরাসের শরীরে ছিল, যেটা কিন্তু ভয়ানকভাবে ক্ষতি করছিল শ্বাসযন্ত্রে, শ্বাসকষ্ট তৈরি হচ্ছিল এবং মানুষ মারা যাচ্ছিল। আর খুব মজার ব্যাপার ছিল যে এই রোগটিকে নাম দেওয়া হয়েছিল স্প্যানিশ ফ্লু। আসলে যুদ্ধে ব্যস্ত থাকা এই দেশগুলোর মধ্যে যখন এই ধরনের সৈনিকেরা মারা যাচ্ছে বিভিন্ন মিলিটারি ক্যাম্পে, তারা কিন্তু কোনোভাবেই প্রকাশ্যে তাদের প্রেসগুলো জানতে দিচ্ছিল না যে এত সৈনিকের মৃত্যু হচ্ছে, কারণ সেটা তার বিপক্ষের কাছে এই সংবাদ যখনই পৌঁছে যাবে তারা তখন আক্রমণের শিকার হতে পারে এবং তাদের সৈনিকদের মনোবল ভেঙে যেতে পারে। এই কারণে প্রেসকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল যে তারা যেন কোনোভাবেই এটা প্রকাশ্যে না আনে যে এই ধরনের ইনসিডেন্স বা ইনফেকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। স্প্যানিশ ফ্লু নাম হবার একটা কারণ হচ্ছে স্পেন কিন্তু অনেক পরে আক্রান্ত হয়েছিল, কিন্তু স্পেন ছিল এই যুদ্ধে নিউট্রাল। তারা কোনোভাবেই অংশ নেয়নি কোনো পক্ষে, না মিত্র শক্তি না অক্ষ শক্তি। কিন্তু তাদের যে প্রেস সেটা ছিল ফ্রি প্রেস এবং তাদেরকে কোনো রকম কন্ট্রোল করা হয়নি। তাই তারা সব রকম ভাবে যে সত্যি ঘটনা সেটা কিন্তু পৃথিবীর সামনে এনেছিল, মানুষ জানতে পেরেছিল যে এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু তারা সবাই ভেবেছিল যে স্পেন থেকেই বোধহয় এই প্যান্ডেমিকটা অরিজিন হয়েছে, তাই এর নামও দেওয়া হয়ে গিয়েছিল স্প্যানিশ ফ্লু। এবং সেটা যে মিসনমার, পরবর্তীকালে কিন্তু সেটা আর চাপা থাকেনি। তো এটা কতটা ভয়াবহ ছিল সেটা বোঝাবার জন্য বলি যে প্রথম বিশ্বযুদ্ধে 4 বছরে প্রায় 1,16,000 মানুষ মারা গিয়েছিল, অথচ অক্টোবরে শুধুমাত্র আমেরিকাতে 1 মাসে 2 লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল। ভাবা যায় না যেটা। তো অবশ্যই এর জন্য কিন্তু বিশ্বযুদ্ধ দায়ী ছিল। বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি ছিল, বিভিন্ন মিলিটারি ক্যাম্পে অস্বাস্থ্যকর পরিবেশ, খাওয়ার ব্যবস্থা নেই, সুস্থ জলের ব্যবস্থা নেই এবং ক্লিনলিনেসের অভাব ছিল। এগুলো কিন্তু এই রোগটাকে দ্রুততার সঙ্গে ছড়িয়ে দিতে বাধ্য করেছিল। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ যে ইলাস্ট্রেটেড কারেন্ট নিউজে সেই সময় ইনফ্লুয়েঞ্জাকে কিভাবে প্রিভেন্ট করা যাবে সেইটা নিয়ে কিন্তু বিভিন্ন নির্দেশিকা বেরিয়েছিল। সেই নির্দেশিকা কিন্তু যদি আমরা এখন COVID-19 সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখবো যে কোনো তফাৎ নেই। এবং এখানেও বলা হচ্ছে যে ডু নট টেক এনি পারসনস ব্রিথ, কিপ দ্য মাউথ অ্যান্ড টিথ ক্লিন,
অ্যাভয়েড দোজ দ্যাট কাফ অ্যান্ড স্নিজ, অর্থাৎ এটাও কিন্তু সেই ড্রপলেটের ইনফেকশন, এবং বলা হচ্ছে যে তোমরা ড্রপলেট ইনফেকশনকে প্রিভেন্ট করো। ডোন্ট ভিজিট পুয়ারলি ভেন্টিলেটেড প্লেস, কিপ ওয়ার্ম অ্যান্ড গেট ফ্রেশ এয়ার, যেটা কিন্তু সবসময় যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রেই বলা হয় যে মুক্ত বাতাসে থাকবে, অথচ কোনো ক্রাউডেড প্লেসে তোমরা যেন সেখানে না যাও। তো এই ধরনের বিভিন্ন নির্দেশিকা কিন্তু ঠিক একই রকম ভাবে আমরা যেটা করোনা প্যান্ডেমিকের সময় দেখতে পেয়েছি, ঠিক সিমিলার কাইন্ড অফ ইনফরমেশন, সিমিলার কাইন্ড অফ লিস্টিং অফ সার্টেন ইনস্ট্রাকশন, সেগুলো কিন্তু ইলাস্ট্রেটেড কারেন্ট নিউজে আমরা দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে যে বাড়িতে থাকো এবং যদি কোনো ধরনের সমস্যা থাকে, অসুস্থ থাকো, তোমরা কিন্তু নিজেদেরকে কোয়ারেন্টাইন করে থাকো, এবং নিজস্ব ওয়ার্ক প্লেসে যদি যাও, তোমরা অফিসে যদি যাও, সেখানে কিন্তু হাঁটা পথে যাও, কোনো পাবলিক ট্রান্সপোর্ট যথাসম্ভব ব্যবহার না করে থাকো, এবং মাস্ক ব্যবহার করো। মাস্ক ব্যবহারের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু আমরা সেই 1918-এর এই ফ্লু প্যান্ডেমিকের সময় থেকেই কিন্তু শিখে গিয়েছিলাম। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। এবারে চলে আসি আমাদের কোভিড-19 প্যান্ডেমিকের কথায়। কোভিড-19 সম্পর্কে আমাদের নতুন করে হয়তো জানার কিছুই নেই, কারণ আমরা এর প্রত্যেকটি ঘটনারই প্রায় সাক্ষী। এবং 2019-এর ডিসেম্বরে যে রোগ শুরু হয়েছিল, আমরা সবাই জানি যে চীনের উহান প্রদেশের একটি সি ফুড মার্কেট থেকে এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এবং এর নাম দেওয়া হয়েছিল নভেল করোনা ভাইরাস। তার কারণ, এর আগেও কিন্তু করোনা ভাইরাসের কথা আমরা জানতাম, কিন্তু সেই করোনা ভাইরাস এতটা ভয়ঙ্কর ছিল না। বিভিন্নভাবে বিভিন্ন সময় মিউটেশনের মাধ্যমে নিজেকে পরিবর্তিত করতে পেরেছে এই ভাইরাসটি, করে কিন্তু সে আমাদের কাছে একেবারে নতুন আকারে, নতুন পোশাকে সে কিন্তু এসে হাজির হয়েছিল, যাকে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম তারা কিন্তু চিনতে পারেনি। তো এই কোভিড-19 প্যান্ডেমিকের সময় প্রায় 7 মিলিয়ন পিপল কিন্তু মারা গিয়েছিল, অর্থাৎ প্রায় 70 লক্ষ মানুষ মারা গিয়েছিল। 70 লক্ষ মানুষ এর এই যে মৃত্যুটা, অবশ্যই যদি আমরা কম্পেয়ার করি আগের প্যান্ডেমিকের সঙ্গে, তাহলে দেখতে পাবো যে সেটা অনেকটাই কম। যেখানে 5 কোটি মানুষ আমরা দুটো প্যান্ডেমিকের কথাই যেটা জানলাম, সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে অনেক মানুষ মারা গেছে। তার জন্য নিশ্চয়ই সেই সময় আমাদের মেডিকেল যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা এতটা ভালো ছিল না, এতটা ডেভেলপ করেনি, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও এতটাও সতর্ক ছিলাম না। সর্বোপরি হচ্ছে একটা কোঅর্ডিনেটেড সিস্টেমে ভ্যাকসিন প্রিপারেশন, ইমিউনাইজেশন, এগুলো যতটা ভালোভাবে করা সম্ভব হয়েছিল, সেটা কিন্তু আগের প্যান্ডেমিকে কিন্তু সেটা করা সম্ভব হয়নি। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে যাবেন সোহিনী ম্যাডাম। তো এইখানে এই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে কোভিড-19 ইনফেকশনটাকে কন্ট্রোল করলাম। এটা কিন্তু বলা যায় যে একটা অ্যাচিভমেন্ট, যে আমরা কোয়ারেন্টাইন করতে পেরেছিলাম সাকসেসফুলি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ট্রাভেল রেস্ট্রিকশন করা হয়েছিল, মাস্ক পরেছিলাম, অবশ্যই তার মধ্যে কিছু কম বেশি মানা না মানার ব্যাপার ছিল, কিন্তু মোটামুটি ভাবে মানুষেরা কিন্তু সচেতনভাবে এটাকে ফলো করেছিলেন। তার সঙ্গে সঙ্গে লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং, যে শব্দগুলো আমি আগেও বললাম যে আমাদের অভিধানে নতুন ছিল, কিন্তু আমরা সেটাকে আগে কোনোভাবেই আমাদের জেনারেশন এটাকে ফেস করেনি, কিন্তু সেই লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিংটাকে আমরা প্রপারলি মেনটেন করেছিলাম বলেই হয়তো আমরা 2 বছরের মধ্যেই এই জায়গায় আবার স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জায়গায় পৌঁছতে পেরেছিলাম। সেই সঙ্গে সঙ্গে কি হয়েছিল, একটা ওয়াইড স্প্রেড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয়েছিল। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হওয়ার আগে, যেটা স্বাভাবিকভাবেই অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা, ডাক্তারেরা, বিজ্ঞানীরা যেটা বলেছিলেন যে কিছুদিন পরেই কিন্তু এই ভাইরাসের উপদ্রব কমবে, সেটা একটা নর্মাল হার্ড ইমিউনিটির কারণে। হার্ড ইমিউনিটি শব্দটা কিন্তু সেই সময় খুব ব্যবহার হয়েছিল, আমরা টিভিতে শুনেছিলাম।
অনেকেই বলছেন যে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি ব্যাপারটি কি? হার্ড ইমিউনিটি মানে হচ্ছে যে আমরা প্রত্যেকে যে ইমিউনিটি ভ্যাকসিনেশনের মাধ্যমে পাই, সেই ইমিউনিটি কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। সেখানে কিন্তু সেই ইমিউন রেসপন্স কিন্তু শুধুমাত্র আমাদের ব্যক্তিগতভাবে আমাদের শরীরেই হয়, সেটা আমাকেই রক্ষা করে। কিন্তু যখন আমরা একটা কমিউনিটি ইমিউনিটির কথা বলি, কোনো একটা পপুলেশন কোনো ভ্যাকসিনেশনের মাধ্যমে ইমিউন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? সেটা কিন্তু একটা ন্যাচারাল ভ্যাকসিনেশন, সেখানে কিন্তু আলাদাভাবে কাউকে ভ্যাকসিনেশন করবার দরকার হচ্ছে না। সেটা কিরকম ব্যাপার? হার্ড ইমিউনিটি মানে হচ্ছে যে যখন কোনো ইনফেকশন প্রচুর মানুষকে আক্রান্ত করছে, তখন সেই পার্টিকুলার ভাইরাসের এগেনস্টে কিন্তু আমাদের শরীরে একটা ন্যাচারাল ইমিউনিটি তৈরি হচ্ছে। সেই ন্যাচারাল ইমিউনিটির সাহায্যে আমরা কি করছি? ওই ভাইরাসটাকে চিনে নিচ্ছি যে তার প্রোটিনটা কিরকম। সেই প্রোটিনের এগেনস্টে আমরা একটা অ্যান্টি প্রোটিন আমাদের শরীরে তৈরি করছি, এবং সে যখন আবারও ফিরে আসছে, দ্বিতীয়বার যখন ফিরে আসছে সেই একই রকম প্রোটিন সহকারী ক্যাপসুল নিয়ে, তখন কিন্তু তাকে চিনতে আমাদের একদমই অসুবিধা হচ্ছে না, এবং সহজেই তাকে আমরা মেরে ফেলতে পারছি আমাদের শরীরের ভেতরে, এবং আমাদের শরীরের বাইরে কোনো রোগ প্রকাশ হচ্ছে না। তো এটাকে আমরা বলে থাকি হার্ড ইমিউনিটি। যদি 100 জন মানুষ একটা কমিউনিটিতে থাকে এবং সেখানে 90 জন মানুষ ভ্যাকসিন নিয়ে থাকে, বাকি 10 জন ভ্যাকসিন নাও নিয়ে থাকে, তাহলে দেখা যাবে যে ওই যে 90 জন মানুষ ভ্যাকসিন নিয়েছে তারা কিন্তু একটা আমব্রেলার মতন ওই বাকি 10 জন মানুষকে প্রোটেক্ট করবে, যেটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি। যেমন তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে পোলিও ভ্যাকসিনেশন কিন্তু পালস পোলিও ভ্যাকসিনেশন হয়, এবং এটাকে পালস পোলিও এই কারণেই বলা হয় যে কারণ ভ্যাকসিনেশনটা বারবার দেওয়া হয়। অর্থাৎ বাচ্চাদের মধ্যে যেখানে পোলিও রোগটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে বারবার ভ্যাকসিনেট করা হচ্ছে যাতে কেউ যেন বাদ না যায়। তাহলে যারা ভ্যাকসিনেট হয়ে যাচ্ছে তারা কিন্তু তাদের স্টুডেন্টের মাধ্যমে যে ভাইরাসটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, সেই ভাইরাস কিন্তু নন ইনফেক্টিভ, সেটার কিন্তু ক্ষতি করবার যে ক্ষমতা সেটা একদমই থাকে না। তার ফলে সেটা কিন্তু ওয়াইল্ড টাইপ ভাইরাস, মানে যে ভাইরাসটা সত্যিকারের ক্ষতি করবার সম্ভাবনা আছে, ভয়ঙ্কর ক্ষতিকারক যে ভাইরাস, তাকে কিন্তু নষ্ট করে দেয়। এবং এই পপুলেশনটা যেটা মিউটেটেড ভাইরাস বা যেটাকে আমরা বলতে পারি যে উইক ভাইরাস, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে। এটাও এক ধরনের হার্ড ইমিউনিটির এক্সাম্পল। তো আমাদের ন্যাচারাল প্রসেসে কিন্তু হার্ড ইমিউনিটি হয়েছে করোনার বিরুদ্ধে। তার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম? আমরা বিভিন্ন ল্যাবরেটরিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভ্যাকসিনেশন করলাম, ভ্যাকসিন প্রিপেয়ার করলাম, সেই ভ্যাকসিনেশন ক্যাম্পেনের মাধ্যমেও আমরা কিন্তু প্রোটেক্টেড হলাম। আর তার সঙ্গে সঙ্গে তো বিভিন্ন এফেক্টিভ ট্রিটমেন্ট ছিলই, যেগুলোকে আমরা বলে থাকি অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট। তো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টটা কি ছিল? যে বিভিন্ন ধরনের ড্রাগস, যেগুলো রেমডেসিভিরের নাম আমরা অনেকেই জানি, যেগুলো এরকম প্রচুর অ্যান্টিভাইরাল আছে যেগুলোকে সেই সময় প্রয়োগ করা হয়েছিল, যার সাহায্যে কিন্তু সরাসরিভাবে ভাইরাসকে মারা সম্ভব হয়েছিল। তো ডান দিকে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা একটা mRNA ভ্যাকসিন। এই যে mRNA ভ্যাকসিনের ছবিটা দেখছো, এটা কিন্তু একটা ইউনিক ভ্যাকসিন, যেটাই করোনা পিরিয়ডে তৈরি হয়েছিল। তার আগে কিন্তু কোনো সময় mRNA ভ্যাকসিন অ্যাপ্লাই করা হয়নি। ফাইজার বায়োটেক এবং মডার্না, এই দুটো কোম্পানি কিন্তু mRNA ভ্যাকসিন লঞ্চ করেছিল। mRNA ভ্যাকসিন ব্যাপারটাকে একটু সংক্ষেপে বলে দিই। এটা হচ্ছে যে ভাইরাস, যে পার্টিকেলটা করোনা ভাইরাস, তার একেবারে বাইরের যে ক্যাপসিডটা ছিল, যে খোলকটা ছিল, সেখানে কিন্তু বেশ কিছু প্রোটিন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেগুলোকে আমরা বলে থাকি স্পাইক প্রোটিন। তো এই স্পাইক প্রোটিনগুলো ওই ভাইরাসের ভেতরে যে জিন আছে, আরএনএ জিন আছে, সেই আরএনএ জিনোম থেকেই কিন্তু তৈরি হতো। তো সেই জিনোমটাকে আইসোলেট করে নেওয়া হলো, করে তাকে একটা ন্যানো পার্টিকেলের মধ্যে বন্দি করা হলো। এবং তোমরা দেখছো ডান দিকের ছবিতে, সেইখানে সেই ন্যানো পার্টিকেল সহ সেটা একজন মানুষের শরীরে ইনজেক্ট করা হচ্ছে মাসলের মধ্যে, যেভাবে আমরা ইনজেকশনগুলো পেয়েছি ভ্যাকসিনের। তো সেই ন্যানো পার্টিকেল সমৃদ্ধ যে আরএনএ জিনটা, সেটা কিন্তু আমাদের কোষের মধ্যে পৌঁছে গেল, এবং কোষের ভিতরে পৌঁছে যাওয়ার পর সেই কোষের মধ্যে থাকা যে রাইবোজোম, যেটা আমাদের প্রোটিন সিনথেসিস করে, সেই প্রোটিন সিনথেসিস করে সেই প্রোটিনগুলোকে সেলের বাইরে এক্সপ্রেস করলো। এবং তখন বিভিন্ন ধরনের যে আমাদের সৈনিক কোষ, তারা কিন্তু সেটা দেখতে পেল, এবং দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রতিষেধক, যে অ্যান্টিবডি যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ ওই ভাইরাসের বিরুদ্ধে যারা লড়াই করবে এমন ধরনের সৈনিক মলিকুলগুলোকে তৈরি করতে শুরু করলো। তার ফলে কি হলো? ওই mRNA ভ্যাকসিন এত দ্রুততার সঙ্গে কাজ করলো, এবং আমাদের শরীরে ওই ভাইরাসের যে জিনোম ঢুকলো, সে কিন্তু নিচে কোনোভাবে কোনো রোগও সৃষ্টি করলো না।
তার ফলে যখন আবার নেক্সট টাইম সেই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করলো, তখন কিন্তু এই অ্যান্টিবডিগুলো তাকে প্রতিরোধ করতে সক্ষম হলো। আমাদের দেশে আরো অন্যান্য ধরনের ভ্যাকসিন তৈরি হয়েছে, আমরা জানি কোভ্যাক্সিন তৈরি হয়েছে, কোভিশিল্ড তৈরি হয়েছে সিরাম ইনস্টিটিউটে, এবং এগুলোও কিন্তু খুব সাকসেসফুলি অ্যাপ্লাই করা হয়েছিল, যদিও সেগুলো mRNA ভ্যাকসিন নয়, সেগুলো মূলত কোভ্যাক্সিন ছিল একটা হোল ভাইরাস ভেরিয়েন্ট পার্টিকেল ভ্যাকসিন, আর কোভিশিল্ড ছিল একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন। তো সেটা কিন্তু আমাদের প্রতিরোধে ভীষণভাবে সাহায্য করেছিল। নেক্সট স্লাইড। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, দিদি, এখানে আসলে সোহিনী ম্যাডামের ওখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তো সেজন্য মাঝে মাঝে একটু ল্যাগ করছে। হ্যাঁ, তো যদি আপনি প্রেজেন্ট করব, হ্যাঁ তাহলে যদি করতে হয় তাহলে করতে পারেন, কারণ ম্যাডামের ওখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু ল্যাগ করছে। হ্যাঁ ঠিক আছে, যদি চলে এসে তাহলে আপনি প্রেজেন্ট করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি একবার চেষ্টা করছি তাহলে। দেখা যাচ্ছে কি স্লাইড? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, একদম। তো এইবারে আমরা চলে আসি, আমাদের যে প্রশ্নটা প্রথমে একদম ছিল যে ডিজিজ এক্স মানে আগামী প্যান্ডেমিক কি হতে চলেছে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু একটা লিস্ট বানিয়েছে, সেই লিস্টে কিন্তু প্রায় 30টি প্যাথোজেনের নাম তারা লিস্টে রেখেছে, যেটা কিন্তু পোটেনশিয়াল ফর দ্য নেক্সট প্যান্ডেমিক। তো এই যে 30টি প্যাথোজেন, সেই 30টি প্যাথোজেনের মধ্যে আমি কয়েকটাকে তুলে এনেছি এই বিষয়ে আলোচনা করবার জন্য, যেগুলো কোনোটা একটা হয়তো নভেল হতে পারে, আবার কোনোটা কিন্তু আমাদের এক্সিস্টিং প্যাথোজেন যেগুলো বর্তমানে রয়েছে, তারাই কিন্তু মিউটেশনের মাধ্যমে কিন্তু এই আবার একটা প্যান্ডেমিক অবস্থা তৈরি করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্যান্ডেমিক সৃষ্টির ক্ষমতা রয়েছে ভাইরাল প্যাথোজেনগুলো। তো এখানে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 3টে ভাগে বিভিন্ন প্যাথোজেনকে ভাগ করা হয়েছে, ভেক্টর বর্ন অ্যান্ড ভার্টিক্যাল ট্রান্সমিশন, তারপরে হচ্ছে ড্রপলেট ট্রান্সমিশন, এবং নেক্সটটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট ট্রান্সমিশন। ভেক্টর বর্ন অ্যান্ড ভার্টিক্যাল ট্রান্সমিশন যখন আমরা বলছি, সেখানে কিন্তু আমাদের পরিচিত যে দুটি প্যাথোজেন সেটা আমরা দেখতে পাচ্ছি, তাদের ছবি জাইকা ভাইরাস এবং ডেঙ্গু ভাইরাসের নাম, জাইকা ফিভার বা ডেঙ্গু ফিভার যারা কজ করে রেসপেক্টিভলি। তো এরা হচ্ছে ফ্ল্যাভিভিরিডি ফ্যামিলির প্যাথোজেন, এবং আমরা ডেঙ্গু সম্পর্কে তো সবাই জানি, আমাদের পশ্চিমবঙ্গে প্রায়শই ডেঙ্গুর উৎপাত হয়, প্রত্যেক বর্ষাতেই আমরা দেখি যে প্রচুর মানুষও মারা যান। এবং বিভিন্ন ক্যালকুলেশনে দেখা গেছে যে রিসেন্টলি কিন্তু ডেঙ্গুর যে অকারেন্স সেটা অনেকটাই বেড়ে গেছে, মানে লাস্ট 50 ইয়ার্সে বলা যায় প্রায় 30 টাইমস অকারেন্স বেড়েছে ডেঙ্গু ভাইরাসে। সুতরাং ডেঙ্গু কিন্তু একটা পোটেনশিয়াল প্যাথোজেন ফর কজিং প্যান্ডেমিক। সেই সঙ্গে সঙ্গে জাইকা ফিভারের নামও চলে আসছে, কারণ এই দুটোই হচ্ছে ভীষণভাবে রিলেটেড। এবং জাইকা ফিভার বর্তমানে কিছুদিন আগেও আমাদের ভারতবর্ষেও দেখা গেছে জাইকা ইনফেকশন হয়েছে, এবং জাইকা ইনফেকশন হলে দেখা যায় যে ডেঙ্গু হবার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর জাইকার আরেকটা খারাপ দিক হলো যে এটা প্রেগনেন্ট ওমেনের ফিটাসে অ্যাটাক করে, এবং সেক্ষেত্রে যে চাইল্ড বার্থ হয় সেই ডিফেক্টিভ চাইল্ড হতে পারে, তার হেড সাইজ ছোট হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হচ্ছে যে এই জাইকা এবং ডেঙ্গু এই দুটোর কোনোটারই কিন্তু আমরা এখনো পর্যন্ত ভ্যাকসিন বানাতে পারিনি, যদিও কথা হচ্ছে যে আগামী 2026-এ হয়তো ডেঙ্গুর ভ্যাকসিন চলে আসবে। তো আমরা তার অপেক্ষায় রয়েছি, কিন্তু তার আগেই না কিছু বিপদ ঘটে যায় এই সম্ভাবনা কিন্তু থাকছে। পরবর্তী যে ছবিটা দেখছি সেটা হচ্ছে ড্রপলেট ট্রান্সমিশন। ড্রপলেট ট্রান্সমিশনের মাধ্যমে যেটা স্প্রেড করে, তার মধ্যে একটা তো আমরা অলরেডি এই কোভিড-19 প্যান্ডেমিক ফেস করেছিলাম, এবং সবচাইতে
যেটা জানার বিষয়, কোভিড-19 হওয়ার আগে কিন্তু মিডল ইস্টে এক ধরনের ভাইরাল ইনফেকশন হয়েছিল, যেটাও কোভিড ছিল, যেটাকে বলা হয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা মার্স। এই মার্সের সঙ্গে কিন্তু কোভিডের অনেক মিল আছে, এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে এগুলো বিভিন্ন অ্যানিমালস থেকে কিন্তু ইন্ট্রোডিউসড হচ্ছে, যেমন কোভিড-19 মতোই বাদুড় থেকে ছড়াচ্ছে, অথবা মিডল ইস্টে দেখা গেছে যে তারা ক্যামেল থেকে, উট থেকে কিন্তু ইনফেকশনগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং আরেকটি যে ভাইরাসের কথা আমরা দেখতে পাচ্ছি বাদিকে, যেটা হচ্ছে আরেকটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, একটু আগে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সম্পর্কে বললাম। তো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কিন্তু আভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মানে যেটাকে আমরা বার্ড ফ্লু নামে চিনি। তো বার্ড ফ্লু কিন্তু সোয়াইনে কম্বাইন করে আবার মানুষে ফিরে আসতে পারে ভীষণ ভয়ঙ্কর ভাবে, এবং এই ধরনের এপিডেমিক কিন্তু অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমেরিকা সহ বিভিন্ন দেশে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক গুলো হচ্ছে। কিন্তু যেটা বললাম সেটা এখন এপিডেমিক ফর্মে হচ্ছে, প্যান্ডেমিক ফর্মে হচ্ছে না। বিভিন্ন এপিডেমিওলজিস্টরা তারা কিন্তু একদম চোখ রেখেছেন খোলা, যে কিভাবে কোন ডিজিজ কিভাবে প্রোগ্রেস করছে, কতটা ছড়িয়ে পড়ছে, এবং সেই জার্মগুলো সম্পর্কে তাদের পরিবর্তনগুলোকে লক্ষ্য করা হচ্ছে, কি কি ধরনের মিউটেশন হচ্ছে সেগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। আর আরেকটি হচ্ছে যেটা ডাইরেক্ট কন্ট্যাক্ট ট্রান্সমিশন, যেটা ডান দিকে একেবারে দেখানো হয়েছে। তার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা ডিজিজ যেটা ভাইরাস দিয়ে ছড়ায়, যেটাকে বলা হয় ইবোলা ডিজিজ, যেটা ইবোলা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও ইবোলা কিন্তু এখনো পর্যন্ত এটা আফ্রিকান কান্ট্রিজেই বেশি দেখা যায়, সেখানকারই এন্ডেমিক ডিজিজ, সেখানকার মানুষই বেশি আক্রান্ত হন। কিন্তু এই ভাইরাসটি কিন্তু ভীষণ ভয়ঙ্কর। দেখা যায় যে যখনই কোনো ব্যক্তি আক্রান্ত হচ্ছে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত শুরু হয়, তারপরে সে অজ্ঞান হয়ে যায় এবং অবশেষে মৃত্যু হয়। তো এই ইবোলা নিয়ে বিজ্ঞানীরা ভীষণই চিন্তিত যে কোনোভাবে যদি এর মধ্যে এমন কোনো মিউটেশন ইনকর্পোরেটেড হয় যে সেটা ড্রপলেটের মাধ্যমে ছড়াতে থাকে, তাহলে কিন্তু আমরা আর কোনোভাবেই কোনো বিপদকে আটকাতে পারবো না। নর্মালি এটা বিভিন্ন ব্লাড এবং বডি ফ্লুইড কন্ট্যাক্টের মাধ্যমে, বিভিন্ন স্পুটাম, ফিকাল ম্যাটার, তারপরে ভমিট থেকে, এগুলো থেকে কিন্তু যদি ডাইরেক্ট কোনো কানেকশন হয়, ডাইরেক্ট টাচ হয়, অথবা ইভেন অসুস্থ মানুষের বেডিং এ কানেকশন হয়, তার বডিতে কানেক্ট করা হয়, তাহলেও কিন্তু সেখান থেকে স্প্রেড করতে পারে। আরেকটি হচ্ছে মাঙ্কি পক্স ইনফেকশন। মাঙ্কি পক্স ইনফেকশন অনেকটাই হচ্ছে একটা পক্স লাইক ইনফেকশন, যে জন্য এর সঙ্গে পক্স শব্দটাই জোড়া আছে। সেটা হচ্ছে এটা ব্লিস্টার ফর্ম করে, পাস্তুল ফর্ম করে। এটাও কিন্তু সরাসরি ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল থেকে ছড়াতে পারে। তাহলে এই যে রোগগুলোর কথা বললাম, এদের কিন্তু পোটেনশিয়াল রয়েছে যে কোনো সময় প্যান্ডেমিক হয়ে যাওয়ার, এবং আমাদের এই বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, যেগুলো অ্যানিম্যাল বর্ন ডিজিজ বা অ্যানিম্যাল কন্ট্যাক্টে ছড়াচ্ছে সেই ধরনের রোগ থেকে যাতে আমরা সতর্ক থাকি, যেটা হবার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে জার্মস গুলো তাহলে কিভাবে ট্রান্সমিট করছে। বিভিন্ন ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে, বা এয়ারবর্ন ইনফেকশন হচ্ছে, অথবা কখনো কখনো ডাইরেক্ট কন্ট্যাক্টে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এটা ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমেও হতে পারে, অর্থাৎ কারোর ব্যবহার করা কোনো অবজেক্টে যদি কোনো জার্ম লেগে থাকে, সেখান থেকেও যদি আবার কোনো সুস্থ মানুষ সেই অবজেক্টের কানেকশনে আসে, তাহলেও কিন্তু রোগ হতে পারে। এছাড়া রয়েছে বিভিন্ন ওয়াটারবর্ন ইনফেকশন, ফুডবর্ন ইনফেকশন এবং ভেক্টরবর্ন ইনফেকশন। এই সবগুলোই কিন্তু আমাদের আতশকাচের তলায় রয়েছে, যারা কিন্তু প্যান্ডেমিক সৃষ্টি করতে পারে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের মনে একটা প্রশ্নই জাগছে যে এই যে এত ঘন ঘন প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা বলা হচ্ছে, আগে বললাম প্রতি 100 বছরে অন্তত একবার, কিন্তু এখন কিন্তু আমরা প্রায় 10 বছরের মধ্যে আবার একটা প্যান্ডেমিক হতে পারে বলছি, ইভেন আগামীকালও হতে পারে বলছি। তাহলে এই যে সম্ভাবনাটা কেন এতটা বেড়ে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসে। তো এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। তার 1 নম্বর হচ্ছে গ্লোবাল ট্রাভেল প্রচন্ড বেড়ে গেছে। আজকে আমরা ফ্লাইটে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছি। সুতরাং সেটা যেমন আমাদের যাতায়াতের সুবিধা হচ্ছে, সেরকম ভাবে কিন্তু আমরা সহজেই আমাদের প্যাথোজেনকেও ছড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় কারণ হচ্ছে আরবানাইজেশন, অর্থাৎ নগরায়ন। নগরায়ন যেটা হয়েছে, সেই নগরায়নের ফলে কি দেখা যাচ্ছে যে আমরা ফরেস্ট কেটে ফেলছি, যেটা একটা ন্যাচারাল হ্যাবিটেট, যেখানে
প্রচুর প্রচুর অক্সিজেন তৈরি হচ্ছে এবং সেখানকার যে অ্যানিমালসরা রয়েছে বা প্ল্যান্টরা রয়েছে তারা কিন্তু তাদের একটা নিজস্ব জগতে রয়েছে এবং তাদের প্যাথোজেনগুলো কিন্তু সেখানে রেস্ট্রিক্টেড থাকছে, মানুষের কাছে কিন্তু সেখানে পৌঁছতে পারছে না। কিন্তু যখনই আমরা জঙ্গল কেটে ফেলছি, যখনই আমরা ওয়েটল্যান্ডকে ধ্বংস করে ফেলছি, জলাভূমি নষ্ট করে ফেলছি, তখনই কিন্তু আমরা সেই সমস্ত জীবাণুগুলোকেও কাছাকাছি নিয়ে চলে আসছি এই আরবানাইজেশনের ফলে। তৃতীয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে যেটাকে আমরা রিলেট করতে পারি গ্রিন হাউস গ্যাস এফেক্টের সঙ্গে। গ্রিন হাউস গ্যাস এফেক্ট মানে হচ্ছে যেখানে আমরা জানি যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হয়, প্রকৃতিতে তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইড আমাদের একটা গ্রিন হাউস এফেক্ট দেয়। সেটা কিন্তু ইনিশিয়ালি আমাদের পৃথিবীর জন্য ভালো ছিল। গ্রিন হাউস গ্যাস এফেক্টে কি হয়, সূর্যের যে আলো পৃথিবীতে এসে পড়ে সেই কার্বন ডাই অক্সাইড সেই তাপটাকে শোষণ করে নিয়ে সেই তাপটাকে আর পৃথিবীর বাইরে বেরোতে দেয় না, তার ফলে পৃথিবী উষ্ণ থাকে। কিন্তু যদি দেখা যায় যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেড়ে যায়, তাহলে কি হবে যে সেই তাপের পরিমাণটা, রিটেনশনের পরিমাণটাও বেড়ে যাচ্ছে এবং তার ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং সেটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে আলটিমেটলি ক্লাইমেটও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যেখানে গরম ছিল না, আগে ঠান্ডা ছিল ওয়েদার, সেখানেও কিন্তু একটা গরম উষ্ণ ওয়েদার ফিরে আসছে। বা আমরা সবাই জানি যে নর্থ পোল এবং সাউথ পোলে কিন্তু বরফ ভীষণভাবে গলতে শুরু করেছে, নদীর যে আপার লেয়ার সেখানে কিন্তু বন্যা হতে শুরু করেছে, জল উপচে পড়ছে। তাহলে আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি ভীষণ রকমের খরা। তাহলে ক্লাইমেটের একটা যে এই যে একটা র্যাডিক্যাল চেঞ্জ, তাতে কিন্তু বিভিন্ন রকমের প্যাথোজেনের অনেক সুবিধা হয়ে গিয়েছে। তারা সয়েলের মধ্যে তারা অনেক বেশি ইনফেক্টিভ হয়ে পড়েছে, আর তার সঙ্গে সঙ্গে এদেরকে যে বিভিন্ন ভেক্টরের কথা তোমাদের বললাম, মশা, মাছি, এডিস বাহিত রোগ যেমন হচ্ছে ডেঙ্গু এবং জাইকা, এরা কিন্তু যেসব জায়গায় আগে এই সমস্ত মশার উপদ্রব ছিল না, টেম্পারেট জোন বা খুব কোল্ড কান্ট্রিজ গুলোতে, সেখানে দেখা গেল যে এই ভেক্টররা কিন্তু আবার সেখানেও অ্যাক্টিভ হয়ে গেল এবং সেখানেও ডিজিজ স্প্রেড করতে শুরু করলো। এবং আরেকটা শেষ কারণ যেটা বলি যে সেটা হচ্ছে ইনক্রিজড হিউম্যান অ্যানিম্যাল কন্ট্যাক্ট। মানুষের সঙ্গে যখন অ্যানিমেলের কন্ট্যাক্ট অত্যন্ত বেশি হতে শুরু করলো জঙ্গল কাটার জন্য, এবং ধনী দেশগুলো তো এর জন্য সবচাইতে বেশি দায়ী, কারণ তারা বিভিন্ন রকমের শিল্প প্রসার করে যাচ্ছে এবং কোনো দিকেই তারা লক্ষ্য রাখছে না, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য, ধনী হবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ খুব কাছাকাছি চলে আসছে অ্যানিমেলের। তাছাড়া বিভিন্ন ফার্ম তৈরি হচ্ছে, যেগুলো ইন্টিগ্রেটেড ফার্মে আমরা প্রচুর পপুলেশন এক্সপ্লোশন হয়েছে, তাদের যে নিডসগুলো ফুলফিল করবার জন্য আমরা ফার্ম তৈরি করছি। সেখানকার যে ফুড মেটেরিয়াল, এগ, মিট, সেগুলো থেকে যখন ইনফেকশন হচ্ছে, সেগুলো কিন্তু আমরা সরাসরি খাদ্য তালিকার মধ্যে যখন গ্রহণ করছি আমরা আক্রান্ত হচ্ছি। তাহলে এটাও কিন্তু একটা কারণ, অন্যতম কারণ এই ডিজিজগুলোকে এত স্প্রেড করে ফেলবার এবং প্যান্ডেমিক পরিস্থিতি তৈরি করবার। তো এবারে আমরা আসি যে এটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি, আমরা কি করতে পারি, আমাদের দিক থেকে আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের কি ডেইলি লাইফের মধ্যে থেকে কি ক্ষমতা রয়েছে আমরা নিজস্ব পরিবেশটাকে ভালো করতে পারি। প্রথম কথা হচ্ছে ভেক্টর বর্ন ইনফেকশন যদি হয়, ডেঙ্গু, জাইকা, এই ধরনের রোগ যদি হয়, তাকে প্রিভেন্ট করতে গেলে আমাদের মসকুইটো নেট ইউজ করতে হবে এবং আমরা অবশ্যই সেটাকে স্ট্রিক্টলি ব্যবহার করব। বা বাড়িতে যদি কোনো ফুলদানিতে জল থাকে, সেই ফুলদানির জল অবশ্যই প্রতি সপ্তাহে চেঞ্জ করব, টবের জল চেঞ্জ করব, বিভিন্ন অ্যারোসল আমরা ব্যবহার করব এবং যখনই মশার উপদ্রব খুব বাড়বে তখন কিন্তু আমরা আমাদের শরীরে লম্বা স্লিভ ঢাকা জামা কাপড় ব্যবহার করব বা পরব। এটা গেল আমাদের ইন্ডিভিজুয়াল প্রোটেক্টিভ মেজার। এটা ছাড়াও কিন্তু সরকারিভাবে যেগুলো করা সম্ভব সেটা হচ্ছে যে অ্যাডাল্ট মসকিটোকে মারাটা একটু অসুবিধাজনক। আমরা যদি লার্ভা মসকিটোর সেটাকে কন্ট্রোল করতে পারি, সেটা কিন্তু অনেক বেশি সহজসাধ্য। যার জন্য কিন্তু বিভিন্ন রকমের লার্ভিভোরাস ফিশ রয়েছে, গাম্বুসিয়া ফিশ রয়েছে, তো তাদেরকে যদি আমরা কালচার করতে পারি, বা বিভিন্ন মসকুইটো সাইডাল ফাঙ্গাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস রয়েছে, বেশ কিছু মশা আছে এরকম যাদের কথা আমরা অনেকেই জানি না, যারা কিন্তু, যেমন যার নাম হচ্ছে টক্সোরিনকাইটিস, এরা কিন্তু এডিস মশা
লার্ভাকে খেয়ে ফেলে। তো এদেরকে যদি আমরা ইনকর্পোরেট করি বিভিন্ন ওয়াটার বডির মধ্যে, বিভিন্ন নিমাটোডসকে ইনকর্পোরেট করি, মসকুইটোসাইডাল ভাইরাসকে ইনকর্পোরেট করতে পারি প্রপার গাইডলাইন ফলো করে, তাহলে কিন্তু আমরা এই রোগের হাত থেকে, যেগুলো ভেক্টর বর্ন ডিজিজ, তার থেকে কিন্তু মুক্তি পেতে পারি। এবার আসি যেগুলো এয়ারবর্ন ডিজিজ, এয়ারবর্ন বা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে যারা ছড়ায়, মানে এখানে যেমন লিখেছি কোভিড-19 এর জন্য কি কি সিমটম আসলে তার জন্য আমরা কিভাবে কেয়ার নেব। তো সেটা কোভিড-19ও হতে পারে বা যে কোনো ধরনের এয়ারবর্ন ইনফেকশন, যেরকম আমরা আগেই জানলাম সেটা মার্স-CoV-19 হতে পারে বা সেটা বার্ড ফ্লু হতে পারে। এগুলো কিন্তু ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। তো এই ধরনের ইনফেকশন হলে যতটা সম্ভব বাড়িতে থাকা, রেস্ট নেওয়া, প্লেন্টি অফ ফ্লুইডস কনজিউম করা এবং হ্যান্ড হাইজিন মেনটেন করা আর প্রপার ক্লিনলিনেস, সেটা কিন্তু সবচাইতে জরুরি। এবং দরকার মতো আমরা টেলিমেডিসিন কনসাল্ট করতে পারি বা অক্সিজেন স্যাচুরেশন লেভেল বাড়িতে অক্সিমিটার রেখে আমরা মেজার করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন হেলদি ডায়েটে আসতে হবে, যাতে প্রপার স্লিপ হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নর্মাল রেখে আমরা হেলদি ডায়েট নেব, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিনস এগুলো কিন্তু কনজিউম করব। আর আমরা কি করব না, আমরা ক্রাউডেড প্লেসে সেই সময় অসুস্থ অবস্থায় পৌঁছে যাব না, ক্লোজ কন্ট্যাক্টে আসবো না কারুর, বা আমরা আমাদের যে ইনফেক্টেড ড্রপলেটস, ইনফেক্টেড যে হ্যান্ডকারচিফ বা কোনো কন্টেনার, এগুলোকে কিন্তু প্রপারলি ডিসপোজ অফ করব এবং মুখে বা নাকে কিন্তু কন্টামিনেট করব না, এবং সরাসরিভাবে আমরা সেগুলোকে প্রিভেন্ট করবার চেষ্টা করব, কভার করবার চেষ্টা করব মাউথ এবং নোজ উইথ হ্যান্ডকারচিফ অর টিস্যু while sneezing and coughing. আর একটা ব্যাপার কিন্তু বলি যে আমাদের কোভিড-19 ইনফেকশনের সময় আমরা দেখেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের যে প্রিকশনারি মেজারগুলো নিচ্ছিলাম সেটা অনেক সময় খুব অতিরিক্ত হয়ে যাচ্ছিল। এতটাই হ্যান্ড ওয়াশ করছি যে কখনো কখনো দেখা যাচ্ছে সেটা ওসিডির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আমাদের বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে হবে, সায়েন্টিফিক মাইন্ড দিয়ে বুঝতে হবে এবং মানুষকে অ্যাওয়্যার করতে হবে যে আমরা কতটা করব এবং সেই জীবাণুটা কিরকম, সেটা কিভাবে স্প্রেড করতে পারে এবং সেটার জন্য আমাদের প্রোটেক্টিভ মেজারটা কতটা হবে। সারাক্ষণই মাস্ক পরে থাকার দরকার নেই, কারণ মাস্ক যদি আমরা সবসময় পরে থাকি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তো যখনই আমরা কোনো ক্রাউডেড প্লেসে যাব বা এমন কোনো পরিবেশের মধ্যে এক্সপোজড হব যেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু আমরা মাস্ক পরে থাকবো বা হাত ধোবো। যদি আমরা বাইরে থেকে আসি, খাবার আগে অবশ্যই হাত ধুয়ে নেব বা চোখে মুখে হাত দেব না, এইগুলো শুধু মেনটেন করা। এবং খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের ডায়েটের ক্ষেত্রে এটা ভাবতে হবে যে কোনো স্পেশাল কোনো ডায়েট বা স্পেশাল কিছু নিউট্রিসিউটিক্যালস কিন্তু আমাদের নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেক দিনের বাড়িতে যে স্বাভাবিক রান্নাগুলো আমাদের মা মাসিরা রান্না করে দেন, ঠাকুমা দিদারা রান্না করেন, বহুদিন থেকে যেটা হয়ে এসেছে, সেটাই কিন্তু যদি আমরা সঠিকভাবে নিই, তাহলে আমাদের ইন্ডিয়ান যে কুকিং সিস্টেম এবং এখানকার যে স্পাইসেস রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে উপকারী। সেটা বিদেশেও কিন্তু এটা ফলো করা হয় না। আমাদের যে হলুদ রান্নায় ব্যবহার করা হয় তাতে রয়েছে কারকিউমিন, সেটা ভীষণভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তারপরে আদা, যেটা আমরা সবসময় রান্নায় ব্যবহার করি, তাতে জিঞ্জেরল রয়েছে। এবং যেটা আমরা রসুন ব্যবহার করি তাতে অ্যালিসিন রয়েছে। এগুলো সবই হচ্ছে গিয়ে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট কথাটা আমরা ভীষণভাবে ব্যবহার করি। সেটা কি জিনিস, যে বিভিন্ন ধরনের স্ট্রেস যখন হয়, সেটা কোনো ইনফেকশনের জন্য হতে পারে বা অন্যান্য অনেক কারণেই বডিতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, অর্থাৎ এমন কিছু অক্সিজেন রেডিক্যাল তৈরি হয় যেগুলো আমাদের ডিএনএ-কে ড্যামেজ করে, আমাদের সেলকে নষ্ট করে দেয়, আমাদের প্রোটিনের ড্যামেজ করে। কিন্তু আমাদের শরীরে যদি একটা প্লেন্টি অফ অ্যান্টি অক্সিডেন্ট কম্পোনেন্টস থাকে, প্রোটিন থাকে বা অন্যান্য কম্পোনেন্টস থাকে, তাহলে কিন্তু আমাদের এই ক্ষতির পরিমাণটা অনেকটা কমে যায়। এবং আমরা দেখেছি যে কোভিডের সময় প্রচুর মানুষ যেমন আক্রান্ত হয়েছিলেন, একই বাড়িতে কিন্তু এরকমও দেখা গিয়েছিল যে অনেকেই আক্রান্ত হননি বা তার আক্রান্ত হবার পরিমাণ বা তার লেভেল অফ ইনফেকশনটা কিন্তু অনেকটাই কম ছিল। তো এই যে তফাৎ হয়ে গিয়েছে ইনফেক্টিভিটি, সেটা কিন্তু তার বেটার ইমিউনিটির জন্য। তো সেই বেটার ইমিউন সিস্টেমটা তৈরি করবার জন্য কিন্তু আমাদের হেলদি ডায়েটে আসতে হবে। যেমন প্রত্যেকদিন যদি আমরা ফ্রুটস খাই, যেমন এখানে কলা হচ্ছে একটা হাইলি ফাইবার রিচ ফুড, যাতে প্রচুর ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
পটাশিয়াম রয়েছে। তো এগুলো এই ধরনের প্রত্যেকদিন যে ফ্রেশ শাকসবজি খাওয়া, সেটা কিন্তু একটা হ্যাবিট করতে হবে। এবং বাইরের যে খাওয়া দাওয়া যে সেগুলো খুব তেলযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার, মশলা দিতেই হবে, কিন্তু মশলাটা যেন অতিরিক্ত না হয়ে যায়, বা অ্যালকোহল যাতে কম ব্যবহার করা হয়, বা সেখানে সুগারের পরিমাণ যাতে খাবারে কম থাকে, এগুলো কিন্তু আমাদের সতর্ক হতে হবে। এবং প্রত্যেক দিনের ডায়েট যদি আমরা মেনটেন করি, তাহলেই কিন্তু আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে পারবো। আরেকটা কথা বলি যে যেখানে প্রপার ইউজ অফ ফেস মাস্ক, এটা আমরা দেখেছি যে কোভিড-19 যখন চলছিল, সেই সময় বিভিন্ন মানুষ কিন্তু জানতেন না যে প্রপারলি কিভাবে ফেস মাস্ক ব্যবহার করতে হবে। ওপরে যে ছবিটা আমি দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাস্ক সবারই রয়েছে মুখে, কিন্তু সেটা সঠিকভাবে দেওয়া নেই। মাস্ক যখন ব্যবহার করতে হবে তখন কিন্তু মুখ এবং নাক দুটোকেই কিন্তু ঢাকা রাখতে হবে, এবং সেটা প্রপারলি ক্লোজ করে থাকবে। যেখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোথাও মুখ খোলা, কোথাও নাক খোলা, কোথাও কানে ঝুলছে, তো এটা কিন্তু কাম্য নয়। এইখানে মাস্ক সঙ্গে থাকা যা, না থাকাও তাই, সেটা কিন্তু একেবারেই করলে চলবে না। তাই প্রপার স্টোরেজও করতে হবে, তার প্রপার ক্লিনিংও করতে হবে। এবং মাস্ক যখন ব্যবহার করবার পরে যখন আমরা ফেলে দেব, ডিসপোজ অফ করব, সেই সময় খেয়াল রাখতে হবে যে আমরা সেটাকে ডাইরেক্টলি বিনে ফেলবো না, তাকে কিন্তু, কারণ তার মধ্যে কন্টামিনেশন থাকতে পারে, সেই কন্টামিনেটেড ভাইরাস কিন্তু আবার ডিজিজ স্প্রেড করতে পারে। তাই তাকে কোনো প্লাস্টিক হোক বা অন্য কোনো প্যাকেটে সেটাকে বন্দি করে তবে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলবো, কন্টামিনেশনটাকে রোধ করার জন্য। আরেকটা ব্যাপার জানাটা খুব দরকার যে আমরা কি ধরনের মাস্ক ব্যবহার করব, কারণ বাজারে বিভিন্ন ধরনের মাস্ক থাকে। ক্লথ বা ফ্যাব্রিক মাস্ক আমরা দেখেছি যে কাপড়ের মাস্ক পরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ সেই সময় ঘুরেছেন। আরেকটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক এবং N95 মাস্ক। তিনটে মাস্কেরই কিন্তু অবশ্যই একদম মাস্ক ব্যবহার করার থেকে ক্লথ মাস্ক বা ফ্যাব্রিক মাস্ক ব্যবহার করার উপযোগিতা রয়েছে, কারণ এরা পোর্স পার্টিকেল গুলোকে, ড্রপলেট গুলোকে আটকাতে পারে। দ্বিতীয় যেটা সার্জিক্যাল মাস্ক, সেটা যেহেতু ডাবল লেয়ার, তো এটার একটা প্রোটেকশন দিচ্ছে কিরকম, যে দুটো প্রোটেক্টিভ লেয়ার থাকে বলে দেখা যায় যে ফাইনার যে পার্টিকেল গুলো সেগুলোকেও সে কিন্তু আটকে দিতে পারে, ড্রপলেট গুলোকে। আর যেটা N95 মাস্ক, সেটা ব্যবহার করা অবশ্যই সবসময় অনেকক্ষণ ধরে ব্যবহার করা কষ্টকর, কিন্তু এটা যারা বিশেষ করে কোনো হেলথ ওয়ার্কার বা হসপিটালের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই N95 মাস্ক ব্যবহার করবেন। বাকিরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেও চলতে পারে, কিন্তু অবশ্যই কিন্তু সেটা ডিপেন্ড করছে যে কোন পরিস্থিতিতে থাকছে তার উপরে। মানে ইনফেক্টেড জায়গায় থাকলে ডেফিনেটলি N95 বা KN95 রেসপিরেটর মাস্ক ব্যবহার করা উচিত। এবারে আসি যে ওয়াটার বর্ন যদি ডিজিজ হয়, আমরা তো জানি না কোন ধরনের ডিজিজ প্যান্ডেমিক হতে পারে। সেক্ষেত্রে কিন্তু যে নর্মাল যে স্ট্র্যাটেজিগুলো আমরা কোনো ওয়াটার বর্ন বা ফুড বর্ন ডিজিজের ক্ষেত্রে ফলো করি, সেটা হচ্ছে যে জল থেকে ইনফেকশন হওয়া এবং খাবার থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এখানে বটলড ওয়াটার ব্যবহার করা অথবা ফোটানো জল ব্যবহার করা। আর যে সমস্ত খাবার আমরা ব্যবহার করব সেটা যেন থরলি কুকড হয়, বয়েলড হয়, সেটা যেন হাফ কুকড না হয়, সেখান থেকে কিন্তু ডিজিজ স্প্রেড করতে পারে। আরেকটা হচ্ছে যে কাটা বাইরের ফল বা শাকসবজি, স্যালাড, এগুলোকে ভীষণভাবে অ্যাভয়েড করা উচিত। স্ট্রিট ফুড যতটা সম্ভব কম খাওয়া। আর ফ্রিজে থাকা খাবার যেটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, তাতে কিন্তু ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, ফাঙ্গাল কন্টামিনেশন হতে পারে। 7 দিনের পুরনো খাবার কিন্তু আমরা কখনোই খাবো না, মানে নিশ্চিতভাবে সেখান থেকে ইনফেকশন হবার সম্ভাবনা থাকবে। এবং অবশ্যই আমাদের যে হ্যান্ড ওয়াশিং স্ট্র্যাটেজি, সেটা কিন্তু আমরা মেনে চলবো। এবারে আসছি যে হাই রিস্ক গ্রুপের কথা। মানে যখন এই ধরনের কোনো প্যান্ডেমিক হয়, তখন কিন্তু সবচাইতে বেশি যাদের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা, তারা হচ্ছেন যে আমাদের বাড়ির বৃদ্ধ মানুষগুলো। তারা আমাদের বাবা মা বা দাদু দিদা যে কোনো কেউ হতে পারে। তাদের জন্য কিন্তু স্পেশাল কেয়ার নিতে হবে, স্পেশাল প্রোটেক্টিভ মেজার নিতে হবে, এবং তাদের প্রতি কিন্তু আমাদের কেয়ার অনেক গুণ বাড়িয়ে দিতে হবে। আরেকটা হতে পারে যে বৃদ্ধ মানুষদের মধ্যে অনেকেই হার্ট ডিজিজ, মানে বেশ কিছু কমপ্লিকেটেড ডিজিজে ভুগছেন, যেমন ডায়াবেটিস, লাং ডিজিজ, কিডনি ডিজিজ বা ক্যান্সার, যেটার ক্ষেত্রে তারা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে পড়ছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল প্রোটেকশন নেওয়াটা খুব জরুরি। আমরা জানি যে সিওপিডি ইনফেকশন, লাং ইনফেকশন যাদের খুব বেশি হয়, তারা কোভিডে অনেক বেশি ইনফেক্টেড হয়েছিলেন এবং তাদের মৃত্যুও হয়েছিল অনেক বেশি পরিমাণে।
আরেকটি থার্ড গ্রুপের জন্য যাদের জন্য আমরা প্রোটেকশন নেব তারা হচ্ছে প্রেগনেন্ট ওমেন। কারণ আমরা দেখলাম যে সমস্ত ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা আমরা বলছি, তারা কিন্তু অনেকেই হচ্ছে তারা তাদের কনজেনিটাল ইনফেকশন, মানে তারা ট্রান্সমিটেড হতে পারছে, তাদের ফিটাসকে ইনফেক্ট করতে পারছে। তাহলে এই যে ফিটাসে ইনফেকশন স্প্রেড করবার যে সম্ভাবনাটা থাকছে প্রেগনেন্ট ওমেনের ফিটাসে, সেটাকে কিন্তু প্রতিরোধ করবার জন্য যাতে ভবিষ্যতে শিশু সুস্থ স্বাভাবিক থাকে, তাদের জন্য কিন্তু একটা প্রোটেক্টিভ মেশার আমাদের নিতে হবে। এটা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। এবং এরপরে আসি এমন সমস্ত মানুষজন যারা আমরা দেখেছি যে যারা করোনার সময় কিন্তু বিভিন্নভাবে ভীষণভাবে এগিয়ে গিয়ে কাজ করেছিলেন, তাদেরকে আমরা বলেছিলাম কোভিড ওয়ারিয়ার্স। তো এই কোভিড ওয়ারিয়ার্স বা রেড ভলান্টিয়ার্স যারা কিন্তু সবসময় বিপন্ন মানুষের পাশে ছিলেন, তারা অনেক সময় আমরা টিভিতে দেখেছি যে তাদেরকে সোশ্যাল স্টিগমা দেওয়া হচ্ছে, তাদেরকে ডিসক্রিমিনেট করা হচ্ছে কারণ তারা ইনফেক্টেড হয়ে যাচ্ছে অনেক বেশি। এছাড়া অনেক সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে যে যারাই ইনফেক্টেড হচ্ছে তাদেরকে কেউ বা কিছু মানুষ কিন্তু তাদের সঙ্গে সোশ্যালি কমিউনিকেট করা বন্ধ করে দিচ্ছে বা তাদের বাড়িতে যাওয়া একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। সেগুলো একটা রিজন থাকছে ঠিকই, কিন্তু যদি সোশ্যালি স্টিগমা তাদেরকে কিছু দেওয়া হয় বা তাদেরকে যদি ডিসক্রিমিনেট করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ভয়ানক জিনিস হতে পারে, যেটা হচ্ছে যে ডিজিজটাকে তারা হাইড করে ফেলবে। যেমন অনেক সময় আমরা দেখেছি আমাদের বাড়ির যারা কেয়ার গিভার বা যারা বাড়িতে আমাদের কাজ করতে আসেন, তারা কিন্তু তাদের রোগের কথা প্রকাশ করেননি। তার কারণ কি, যে প্রকাশ করলে তাদেরকে বাড়িতে আসতে দেওয়া হবে না কাজের জন্য এবং তাদের কাজের যে স্যালারি সেটা বন্ধ হয়ে যাবে। তো আমরা যদি তাদের পাশে দাঁড়াই এরকম পরিস্থিতিতে, আমাদের বন্ধুদের পাশে, আমাদের প্রতিবেশীদের পাশে এবং এই ধরনের মানুষজনের পাশে তাদেরকে সাহায্য করি, তাহলে কি হবে, তারা কিন্তু সঠিক যে রোগের কারণে যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত, কোয়ারেন্টাইন নেওয়া উচিত বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, সেগুলো তারা মেনটেন করবে এবং তারা নিশ্চিন্ত হবে যে তাদের স্যালারি নষ্ট হবে না, তারা তাদের নির্ধারিত যে টাকা তারা পেয়ে যাবে নির্দিষ্ট সময়। তো এই ধরনের কেয়ার বা সাপোর্টও কিন্তু আমাদের এই সমস্ত মানুষজনের জন্য করতে হবে, যেটা কিন্তু একটা ভাবা দরকার, কারণ এখান থেকেও কিন্তু ইনফেকশন লুকিয়ে রাখার ব্যাপার বা ছড়িয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এবার আমি একদম শেষে চলে আসছি, যেখানে বলা যে স্টুডেন্টদের রোল, যে প্যান্ডেমিক নিয়ে যখন আমরা আলোচনা করছি, যে শুধুই সতর্কতা এবং কোন রোগ আসতে পারে জানা এটাও নয়, আমরা সবসময় সতর্ক থাকবো এবং একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে এই প্যান্ডেমিক গুলো সম্পর্কে আমরা বিভিন্ন নলেজ অ্যাকোয়ার করব। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি চলে আসে, যে প্যান্ডেমিকের সময় আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। তো যেটা আমার মনে হয়েছে যে আমরা আগের ক্ষেত্রেও দেখেছি, যে কারণে অনেকটাই আমরা অন্যান্য প্যান্ডেমিকের থেকে এই প্যান্ডেমিকে কোভিডের সময় আমরা মানুষকে সাপোর্ট দিতে পেরেছি, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের সাপোর্টিভ কমিউনিটি তৈরি করে, হেল্প ডেস্ক তৈরি করে আমরা হেল্পলেস এবং এল্ডারলি মানুষের পাশে থাকতে পারি। তাদেরকে দরকার মতো রোগ অনুযায়ী আমরা মাস্ক প্রোভাইড করা, বেডনেট প্রোভাইড করা, ওআরএস দেওয়া, যেরকম যদি সেটা কোনো ফুডবর্ন ডিজিজ হয়, ওয়াটারবর্ন ডিজিজ হয়, তাদেরকে সেই ধরনের রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারি। অথবা কিছু না করতে পারলেও আমরা তাদের পজিটিভিটি বিল্ড আপ করতে পারি, তাদের মনের যে হতাশা তৈরি হচ্ছে সেই হতাশা থেকে তাদের কাটিয়ে উঠতে সাহায্য করতে পারি। অথবা আমরা কি করতে পারি, যে এখন বিভিন্ন ধরনের পোস্টার মেকিং, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ভিডিও, এগুলো তৈরি করবার সুযোগ রয়েছে। সেগুলো কিন্তু আমরা আমাদের বাড়িতে এবং আমাদের পাড়াতে, রিলেটিভদের মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে, কলেজ স্টুডেন্টদের মধ্যে, আমরা নেইবারহুডের মধ্যে কিন্তু এইভাবে আমরা অ্যাওয়ারনেস জেনারেট করতে পারি বিভিন্ন ক্যাম্পেইন প্রোগ্রামের মাধ্যমে, যেটা অলরেডি তোমাদের এই কলেজে যে এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে দেখে আমার খুবই ভালো লাগলো। সেগুলো তোমাদেরকে অ্যাওয়্যার করছে এবং এই সময়ও, এই ধরনের সিচুয়েশনের সময়ও তোমরা যাতে সব মানুষের পাশে দাঁড়াতে পারো, সেগুলো নিয়ে কিন্তু তোমরা ভাবতে পারো। আর একটা হচ্ছে যে আমরা এখন তো সোশ্যাল মিডিয়া প্রচুর ব্যবহার করছি, তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু আমরা সঠিক ইনফরমেশন মানুষের কাছে ক্রাইসিস পিরিয়ডে ছড়িয়ে দিতে পারি। আর সবার শেষে বলি যে কোভিডের সময় আমরা দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু গবেষণা করেছেন, স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছে এবং রিসার্চ করেছে, ইনভলভ হয়েছে করোনা ভাইরাস সম্পর্কে জানবার জন্য।
এবং যেটা কিন্তু প্রথম ইনফেকশনে যতটা আমরা অসহায় হয়ে গিয়ে পড়েছিলাম, পরবর্তী ক্ষেত্রে যখন করোনার অন্যান্য ওয়েভগুলো আসলো তখন কিন্তু আমরা অনেক বেশি ইনফরমেশন জেনারেট করে ফেলেছিলাম, এবং সেটা সম্ভব হয়েছিল কিন্তু বিভিন্ন রিসার্চ অ্যাক্টিভিটির জন্যই। তাতে স্টুডেন্টদের কন্ট্রিবিউশনও কিন্তু অনেকটাই রয়েছে। তাহলে এই ধরনের প্যাথোজেন রিলেটেড যে রিসার্চ, তাতেও কিন্তু অনেকে ইন্টারেস্টেড হয়ে কাজ করতে পারে, যেটা আমাদের ভবিষ্যতে আশা করব যে মানুষকে রোগ মুক্তির একটা দিশা দেখাবে। তো আমি একেবারে শেষে চলে আসছি যে আমরা অবশ্যই প্যান্ডেমিককে হয়তো শুধুমাত্র সচেতনতা প্রসারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো না। এখানে সরকার এবং বিভিন্ন কান্ট্রিজের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট থাকা দরকার, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্টলি বলেছে যে বিভিন্ন প্যান্ডেমিক ট্রিটি যাতে তারা তৈরি করতে পারে বিভিন্ন দেশের সঙ্গে, সেই প্যান্ডেমিক ট্রিটির মাধ্যমে একটা কোঅর্ডিনেটেড অ্যাকশন যদি হয়, তাহলে বিভিন্ন দেশ যারা হয়তো কোনো সময় কোনো একটা সাপোর্ট সিস্টেম দিতে পারছে না, সেটা কিন্তু অন্য একটা দেশের কাছ থেকে সেই সাপোর্ট সিস্টেম নেওয়া যেতে পারে। সেগুলো করে আমরা একটা স্ট্রঙ্গার টুগেদার এবং সেফার টুমরো তৈরি করতে পারি, আমরা জেনারেট করতে পারি। এই আশায় এই কথা বলে আজকের আমার প্রেজেন্টেশন শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টি ছিল জটিল, গম্ভীর, কিন্তু আধুনিক যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। ডক্টর জয়তী ঘোষ মহাশয়কে অসম্ভব ধন্যবাদ এরকম একটি গুরুগম্ভীর বিষয়কে এত প্রাঞ্জল সহজবোধ্য করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। দিদি যে বিষয়গুলিকে ধরেছেন সেই জায়গাগুলোর একটি জায়গাও বাদ নেই, তার ফলে আমাদের কাছে যে প্রশ্নগুলো উঠছিল মনের মধ্যে, সেগুলোর উত্তর পরপর স্লাইডে এসেছে। কিন্তু যদি তবু কোনো স্টুডেন্ট বা টিচারদের এখানে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে নেব। কারোর কি কোনো প্রশ্ন আছে? স্টুডেন্টদের কারোর কোনো প্রশ্ন বা অন্য কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে ইমিউনিটি বিল্ড আপের যে কথাটা হলো, সেখানে বিভিন্ন রকমের খাবারের কথা তো ম্যাডাম বললেন আপনি, কিন্তু এখনকার যে খাবারগুলো সেগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই আবার পেস্টিসাইডের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাগুলোকে কিভাবে অ্যাভয়েড করে মোটামুটি আমরা ইমিউনিটি বিল্ড আপের দিকে এগোতে পারি, যাতে আমাদের এই ভেক্টর বোর্ন বা ওয়াটার বোর্ন বা প্যান্ডেমিকের যে অন্যান্য উপসর্গগুলো সেগুলো সবই নিরাময় করা যায়? হ্যাঁ, পেস্টিসাইডের সমস্যাটা একদমই একটা অন্য ধরনের সমস্যা, যেটা মানে পলিউশন থেকে তৈরি হচ্ছে, এবং পেস্টিসাইডের যে ব্যবহার, যেটার ফলে দেখা যাচ্ছে যে আমরা যে প্রত্যেক দিনের যে খাবারগুলো খাচ্ছি সেটা হয়তো ভাবছি যে সেগুলো খুবই স্বাস্থ্যসম্মত, কিন্তু তার মধ্যেই কিন্তু বিভিন্ন কেমিক্যাল পেস্টিসাইড রয়েছে যেগুলো ভীষণভাবে আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব তৈরি করছে। তো এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করতে পারি যে কোনো ধরনের খাবার মানে বাজার থেকে আসার পরে আমরা খাবারগুলো মানে সবজি যেগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি, ভালো করে ধুয়ে রেখে একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারি। যেটা আমরা বাড়িতে সাধারণভাবে করতে পারি সেটার কথাই বলছি, যে সেটা হলে কি হবে যে যেটা কিছুটা সারফেসে থাকে বা ভেতরে থাকে সেগুলো কিন্তু ওই কিছুক্ষণ সোক করে রাখলে জলের মধ্যে সেই পেস্টিসাইডস গুলো বা বিভিন্ন কালার ইউজ করা হচ্ছে, এখন অ্যাডাল্টারেশন করা হচ্ছে, সেগুলো কিন্তু সেই রং থেকে কিন্তু বিষাক্ত রঙের থেকে আমরা মুক্তি পেতে পারি। আর যে কোনো খাবার চুজ করবার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মিষ্টি জাতীয় খাবার বা বিভিন্ন কালার দেওয়া খাবার সেগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলা। অনেক সময় দেখা যায় যে খুব উজ্জ্বল রং মনে হচ্ছে যে সেগুলো খুবই ফ্রেশ, কিন্তু সেই রংগুলো কিন্তু ইম্পার্ট করা হয়েছে বিভিন্ন সলিউশনে ডুবিয়ে রেখে, তো সেইগুলো কিন্তু শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সেটা আমরা একমাত্র ওই জলে, একটু নুন জলের মধ্যে যদি আমরা কিছুক্ষণ ডুবিয়ে রাখি তাহলে সেটা ডিসইনফেক্টও হবে এবং এই রং বা কীটনাশকগুলো থেকে মুক্ত হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এবার আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে যাই। ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য ডক্টর অনিন্দিতা চোংদার ম্যাডামকে অনুরোধ করছি।
First, I would like to thank Dr. Jayati Ghosh for such an informative and enriching lecture. Thank you, madam, so much. I'd like to extend my vote of thanks to Principal Sir Dr. Debnath Palit. I'd like to thank the President of Institutions Innovation Council, Dr. Nivedita Acharjee Madam. My sincere thanks to the program officers of NSS unit, Dr. Pritha Goswami and Professor Shivaji Reet. I'd like to thank the joint coordinators of Students' Health, Welfare and Psychological Counseling Cell, Dr. Shohini Roy and Professor Shumana Chando. I'd like to thank the students for their patient listening, and thanks again to Dr. Jayati Ghosh for taking time out of her busy schedule and interacting with us. Thank you, ma'am. থ্যাংক ইউ অল, খুবই ভালো লাগলো, আমিও খুব ভালো সময় কাটালাম। থ্যাংক ইউ ম্যাডাম। আজকে তাহলে আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ। ভবিষ্যতে আশা করি আপনার সঙ্গে আবারও আমাদের এরকম আলোচনায় দেখা হবে, কথা হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ এগেন।